রাতে বিছানায় শুয়ে কাঁপছিল শুভ। জ্বর আসবে মনে হয়, কিন্তু তাকে দেখার জন্য তার পরিবারের কেউ, এমনকি তার মাও তার রুমে আসছে না। তারা সবাই আকাশের ঋণী। আকাশ শুভর বড় ভাই, ব্যাংকে চাকরি করে। শুভ অনার্স শেষ করে বেকার, চারদিক থেকে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু কিছুতেই চাকরির মুখ দেখছে না। ওদিকে আকাশ একা পরিবার চালাতে হয় বলে সবাই আকাশকে নিয়ে মেতে থাকে। আকাশের সুখে সবাই হাসে আর দুঃখে সবাই কাঁদে। ওদিকে আরেকজন মানুষ যে এখানে আছে সে খেয়াল কারণ নেই। শুভরা 3 ভাই বোন। বোন সবার বড়, বিয়ে হয়ে গেছে, জামাই আর্মি অফিসার। এরপর আকাশ আর পরিবারের ছোট ছেলে শুভ। রাত প্রায় 10টা, এখনো কেউ আসলো না। হয়তো তাদের ডিনার শেষ, শুভকে ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো একজন না খেলে কিছুটা অন্তত আয় হবে, এটা সব সময় বলে মিলি। মিলি আকাশের বউ, সব সময় আকাশের কানে শুভর নামে বিষ ঢালে। শুভ সেটা বুঝতে পারলেও কিছু করার নেই। রাত প্রায় 12টা, জ্বরে গা পুড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কোনো মতে ফোনটা হাতে নিয়ে জুইকে কল দিল। জুই শুভর গার্লফ্রেন্ড, তবে বর্তমানে গার্লফ্রেন্ড বললে ভুল হবে। শুভ টেনে টুনে সম্পর্কটা রেখেছে, জুই একরকম বাধ্য হয়ে সম্পর্কটা রেখেছে। জুই তখন ঘুমিয়ে পড়েছে, শুভ বারবার কল দিয়ে যাচ্ছে। জুই তখন বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে কল ধরেই ঝাড়ি দিয়ে বলল, কি হয়েছে? এত রাতে ফোন দিয়েছো কেন? জুই, আমার না খুব জ্বর উঠেছে, কথা বলতে পর্যন্ত পারছি না। জ্বর উঠেছে, ডক্টর দেখাও, ওষুধ খাও। তুমি আমাকে কেন কল দিয়েছো? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, প্লিজ একবার ভিডিও কলে আসো। এত রাতে তোমার ঢং আমি দেখতে পারবো না। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ফোন রাখছি। বলে জুই ফোনটা রেখে দিল আর শুভ চুপচাপ শুয়ে রইল। কোনো মতে রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা বিছানায় বসেছিল। সন্ধ্যে থেকে বের না হওয়ায় শুভর মা তার কাছে আসে। এসে এই অবস্থা দেখে জিজ্ঞেস করে, কি রে শুভ, তোর কি হয়েছে? কাল থেকে রুম থেকে বের হচ্ছিস না যে, রুমটাও কি নষ্ট করে দিবি? শুভর জ্বরে প্রচন্ড মাথা ব্যথা করছিল, কিন্তু এই অবস্থায় নিজের মায়ের মুখ থেকে এমন একটা কথা শুনে শুভর মরে যেতে ইচ্ছে করছিল। সে চুপচাপ কান্না করতে লাগলো। কি রে, ঢং করছিস কেন? তাড়াতাড়ি উঠে আয়, ব্রেকফাস্ট করে আমাকে উদ্ধার কর। শুভ তখন আস্তে আস্তে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে নিল। সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। ওদিকে শুভর মা গিয়ে ব্রেকফাস্ট নিয়ে রেডি হয়, কিন্তু শুভ না আসায় রাগ করে নিজের রুমে চলে যায়। দুপুরের দিকে শুভর জ্ঞান ফিরে এসে তাকিয়ে দেখে সে যেখানে সেন্সলেস হয়ে পড়েছিল সেখানেই শুয়ে আছে। তার জন্য কেউ একটাবার খোঁজ করতে আসেনি। শুভ তখন মনে মনে ভাবলো, আচ্ছা, সত্যি কি জীবনটা শুধু টাকার উপর নির্ভরশীল? যার টাকা আছে, তার সম্মান আছে, তার সব কিছু আছে, আর যার টাকা নেই তার তো কিছুই নেই। আল্লাহ, তুমি আমাকে এমন বিপদ এনে ফেললে কিভাবে? আমি পৃথিবী নামক রহস্যময় জায়গা থেকে মুক্ত হব। শুভ তখন অনেক কষ্ট করে আস্তে আস্তে বেরিয়ে আসে। ফ্রেশ হয়ে একটা চাদর গায়ে জড়িয়ে নিচে নামে। তখন লাঞ্চের সময় হয়নি। ওদিকে শুভর পেট ক্ষুধায় ফেটে যাচ্ছে। শুভ কিচেনে যায়, তখন সেখানে মিলি রান্না করছিল। শুভ গিয়ে মিলিকে বলল, ভাবি, আমার না খুব খিদে পেয়েছে, কিছু থাকলে আমাকে খেতে দাও। মিলি শুভর কথা জবাব দেয় না, একটা মুখ ভেঙচি দিয়ে দেয়। মিলি রেগে শুভর দিকে তাকিয়ে বলে, নবাব এসেছে, তাকে যখন ইচ্ছে খাবার দিতে হবে। সকালে ব্রেকফাস্টের সময় কোথায় ছিলে? সারাদিন ঘুমাও আর খাও, আর কি কোনো কাজ নেই? আমি কাজ করছি, এখন আমি খেতে দিতে পারবো না। একটু পর লাঞ্চের সময় আসবে, তখন খাবে। এখন গিয়ে আপনার রাজ সিংহাসন সামলান। শুভ তখন মুচকি একটা হাসি দিয়ে বেরিয়ে যায়। সে জানতো এমন কিছুই হবে। বাইরে আসে, তখন জুই কল দিয়ে বলে দেখা করতে। শুভ আস্তে আস্তে হেঁটে জুইয়ের কাছে গেল। জুই তখন একটা পার্কে বসেছে। শুভকে দেখে জুই শুভকে জিজ্ঞেস করলো, শুভ, তোমার জ্বর কমেছে? হ্যাঁ, কিছুটা কমেছে। তাহলে তোমার এই অবস্থা কেন? ভালো লাগছে না, তাই ঘুরে বেড়াচ্ছি। তাহলে চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। শুভ কিছুটা রেগে তখন বলল, তুমি জানো আমার কাছে টাকা নাই, এরপরও কেন বারবার এসব বলে আমাকে ছোট করো? তুমি কি বলতে চাইছো আমি তোমাকে ছোট করি বারবার? হ্যাঁ, তা নয় তো কি? তুমি ইচ্ছে করে বারবার এরকম বলো। ঠিক আছে, আমি যখন ইচ্ছে করে বলেছি, তাহলে তুমি যে বলে না তার কাছে যাও। এখানে আসছো কেন? আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও।
না, এটা বাদ দেওয়ার বিষয় না। জুই দেখো, আমি রাত থেকে কিছু খাইনি, সারাদিন থেকে না খেয়ে আছি। প্লিজ এরকম বলো না। কেন? রাত থেকে তোমাকে খেতে দিইনি? নিজের ইচ্ছেই খাওনি, আবার বলছো খাইনি। নিজের দোষ করে বারবার অন্যের গায়ে দোষ চাপানো, তাই না? ঠিক আছে, এখন আমি যাই, কালকে দেখা করব। এই দাঁড়াও, এই টাকাগুলো নাও, রাস্তায় কিছু খেয়ে নিও। শুভর দিকে 500 টাকা এগিয়ে দিয়ে বলল জুই। শুভ তখন তার তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, আমি টাকাগুলো দিয়ে কি করব? আর তোমাকে আমি কিছুই জীবনে দিতে পারিনি, এর মধ্যে আবার তোমার কাছ থেকে টাকা নেব? ঢং করলে কিন্তু টাকাটা আবার নিয়ে নেব। বলছি নিতে নিয়ে নাও। শুভ তখন টাকাগুলো নিয়ে চলে আসলো। রাস্তায় এসে খেয়ে দিয়ে বাড়ি গেল। জীবনে তো তার একটা চিন্তা, সবাই ভুল বুঝলো তার মা তাকে ভুল বোঝার কথা না, কিন্তু সেই মাও তাকে রোজগার করে না বলে দিনের পর দিন অবহেলা আর অপমান করে গেছেন। মাঝে মাঝে তার ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারে না। পরের দিন তার বন্ধু পরিচিত একটা অফিসে ইন্টারভিউ ছিল, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তাই পরের দিন সকাল হতেই জুইকে কল করলো। হ্যালো, কি দরকার? তাড়াতাড়ি বলো, আমার একটা কাজ আছে। জুই, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করো যাতে চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলেই তোমাকে আমার করে নিয়ে আসবো সারা জীবনের জন্য। আমি সেই আশায় থাকতে থাকতে বুড়ি হয়ে যাব, কিন্তু তোমার চাকরি আর হবে না। চাকরিতে যাচ্ছ ভালো কথা, সুন্দর করে সব কিছু ইন্টারভিউ দেবে যাতে চাকরিটা হয়ে যায়। এবার যদি চাকরি না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। শুভ তখন মুচকি হেসে ফোনটা রেখে বেরিয়ে গেল। তাকে এভাবে বেরিয়ে যেতে দেখে আকাশ তার মাকে বলল, মা, শুভ কোথায় যায়? দেখে তো মনে হলো কোনো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, সিভি সার্টিফিকেট সবকিছু হাতে নিয়ে। হবে হয়তো, কিন্তু এসব নিয়ে তো ও মাঝে মাঝেই বেরিয়ে যায়। কিন্তু কোথায় চাকরি কি আর হয়? ও চাকরির ইন্টারভিউয়ের নাম করে কোথায় না কোথায় যাই। ওকে এভাবে বসিয়ে খাইয়ে খাইয়ে তোমরা অলস বানিয়ে দিচ্ছ। কয়েকদিন না খেতে দিলেই দেখবে নিজে নিজেই দৌড়ে চাকরি খুঁজে নেবে। চাকরি করতে না পারলে মানুষ তো রিক্সা চালিয়েও খেতে পারে, কিন্তু নবাব পরিশ্রম করতেও রাজি নাই। আরে তুমি এসব কি বলছো? ও কি পড়াশোনা করেছে রিক্সা চালানোর জন্য? তা কি হয়েছে? রিক্সা কি মানুষ চালায় না? ওর দ্বারা চাকরি হবে না, রিক্সা চালিয়েই ওকে খেতে হবে, দেখে নিও। সে যা হবার হবে, তুমি আবার এদের মধ্যে কথা বলবে না। হ্যাঁ, আমি বললেই তো যত দোষ হয়ে যায়, তাই না? বলবো না তোমাদের মধ্যে আর। মিলি রাগ দেখিয়ে কিচেনে চলে যায়। ওদিকে মনে মনে হাজারো চিন্তা নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে যায় শুভ। ইন্টারভিউ দিতে গিয়ে সবকিছু ভালো মতো দিলেও শেষে অফিসার তাকে ঘুষের ব্যাপারটা কথা বলতে চাইলে শুভ তখন সবার সামনে রাগ দেখিয়ে ঘুষ দেবে না বলে চলে এসেছে। আজকের ইন্টারভিউটা হলো না। এভাবে আর কতদিন ঘুরবে সে? কতদিন পরিবারের অবহেলা অসম্মান সহ্য করবে? ওদিকে ইন্টারভিউ শেষ হতেই জুইয়ের কল। হ্যাঁ জুই, বলো। আচ্ছা শুভ, তোমার ইন্টারভিউর খবর কি? চাকরি কি হয়েছে? না, হয়নি। ওরা আমার কাছে ঘুষ চেয়েছিল, কিন্তু আমি দিব না বলে চাকরি হয়নি। আমি জানতাম তোমার চাকরি হবে না। এইভাবে আর কতদিন শুভ? কতদিন আমি তোমার জন্য অপেক্ষা করব? আমার কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এবার কিন্তু আমাকে কোনো একটা ডিসিশন নিতেই হবে। এর মানে তুমি কি বলতে চাইছো জুই? আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো শুভ। আমার বাবা মা দুজনেই প্রতিষ্ঠিত এবং চাকরিজীবী, আমাকে স্বাধীনতা দিয়েছে। তাই বলে তাদের স্বপ্নকে আমি মাটি চাপা দিতে পারবো না। ওদের ইচ্ছা তাদের মেয়েকে কোনো প্রতিষ্ঠিত চাকরিজীবীর হাতে তুলে দেবে, কিন্তু তুমি দিনের পর দিন বেকার ঘুরে বেড়াচ্ছ। এইভাবে চললে আমার কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। এর মানে তুমি কি? সোজাসুজি বলো, তুমি কি চাইছো? আমি এসব থেকে মুক্তি চাই, ব্রেকআপ করতে চাই তোমার সাথে। এই রিলেশনের প্যারায় আমি আর থাকতে চাই না। তুমি যা চাইবে তাই হবে, আমার এতে কোনো আপত্তি নেই। ফোনটা রেখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে কান্না করছিল শুভ, কিন্তু তার সেই কান্না আর কেউ শোনার মতো নেই। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। মাঝখান দিয়ে শুভর জীবন বিশাল এক বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। না পারছে নিজের ভালোবাসার মানুষকে নিজের কাছে একেবারে নিয়ে আসতে, আর না পারছে দূরে ঠেলে দিতে। কি করবে সে? তার কি কিছুই করার নেই? এসব বিষাদ সে আর সইতে পারছে না।
সবকিছু হারিয়ে সে কি নিঃস্ব হয়ে যাবে? বাড়িতে যখন ফিরে যাচ্ছিল তখন সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ঢুকতে তার মা সামনে এসে বললেন, কিরে শুভ, কোথায় গিয়েছিলে? দেখে তো মনে হলো চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলে, চাকরি হয় নাই? না, হয়নি। ওরা আমার কাছে ঘুষ চেয়েছিল, তাই আমি আর চাকরি করতে চাইনি। আর কতদিন এভাবে চলবে? কতদিন নিজের ভাইয়ের সংসারে খেয়ে যাবি? আর নিজের সংসার আছে, সে নিজের সংসার চালাবে নাকি তোকে খাওয়াবে? আমি তো চেষ্টা করছি আমার সর্বোচ্চ, কিন্তু হচ্ছে না। এটা আমার কি দোষ? এসব বোঝার টাইম নাই আমাদের। তুমি কালকে বাড়ি থেকে বেরিয়ে যাবে। মা, তুমি এসব কি বলতে চাইছো? আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব মানে? এই বাড়িতে থাকতে হলে তোমাকে টাকা দিয়ে থাকতে হবে এই বাড়িতে। আর কাউকে ফ্রিতে খাওয়ানো হবে না। দিনের পর দিন নিজের ভাইয়ের কাঁধে চড়ে খেতে তোর একটু লজ্জা করে না? ঠিক আছে, তোমরা যখন চাইছো আমি এই বাড়িতে আর না থাকি, তাহলে চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে, তোমাদের ছেড়ে। বলেই শুভ ফিরে যায় বাইরের দিকে। কিচেনের বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল মিলি। শুভকে এমন ভাবে সে বাইরে যেতে দেখে কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলে। তার শাশুড়ির কাছে তারপর দৌড়ে এসে বলে, এতদিন পর একটা কাজের কাজ করেছেন আম্মু। এখন দেখবেন ও চাকরি ম্যানেজ করে তারপর বাসায় ফিরবে। তাই যেন হয়। কিন্তু যদি রাগ করে সত্যি সত্যি চলে যায় তখন কি হবে? আরে চিন্তা করবেন না আম্মু, কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। এমনিতেই দেখবেন রাতের মধ্যে সেই টেবিলে এসে বসে গেছে। সত্যি তো চেষ্টা করেছিল, কিন্তু আমি ওকে বের হতে বললাম কেন? আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি ওকে, তাই না বৌমা? না মা, আপনি একটুও বেশি বলেননি। ওর যতটুকু প্রাপ্য ছিল ততটুকুই বলেছেন। এখন আপনি ভিতরে আসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ওদিকে শুভ বাইরে গিয়ে রাস্তার পাশে হাঁটছিল, কিন্তু কোথাও কিছু নেই। চারিদিকে শুধু অন্ধকার। সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছিল শুভ। কান্না করছিল সে, কান্না করছিল আর হাঁটছিল। চারদিকটা যেন তার বিরোধী, এমনকি প্রকৃতিও। হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি নামলো। শুভ দৌড়ে গিয়ে একটা ছাউনির নিচে আশ্রয় নেয়। সেখানে একটা টুল রাখা ছিল। শুভ সেটাতে বসে পড়ল। রাত তখন প্রায় 12টা। বৃষ্টি থামলো, তবে ঘন অন্ধকার। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শুভ মনে মনে ভাবলো, আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। আজকে রাতটা এখানেই থেকে যাই, কাল সকালে যা হবার হবে। হায় রে পৃথিবী! শুভ সেখানেই বসে রইল। মশা কামড়াচ্ছিল প্রচন্ড পরিমাণে, কিন্তু সে মশাগুলোকে তার বন্ধু ভেবে তাদের সাথে আনমনে কথা বলে যাচ্ছিল। এরকম উন্মাদের মতো করছিল সে। দেখতে দেখতে রাতটা কেটে গেল। ভোরের আলো চারদিক থেকে ফুটতে শুরু করেছে। ফজরের আজান হচ্ছে বিভিন্ন মসজিদে। শুভ উঠে হাঁটতে শুরু করলো। পেট ছিঁড়ে যাচ্ছে ক্ষুধায়, কিন্তু পকেটে টাকাও নেই। শুভ আনমনে হেঁটে বেড়াচ্ছিল। সকালে স্নিগ্ধ বাতাস গায়ে লাগতেই কিছুটা প্রশান্তি অনুভব করলো। ফোনটা হাতে নিয়ে জুইকে কল করলো, কিন্তু নাম্বার ব্যস্ত, হয়তো তাকে ব্লক করে দিয়েছে। শুভ জুইয়ের বাসার দিকে হেঁটে যাচ্ছিল। জুই তখন নিজের বাবার পছন্দ করা ছেলের বাড়ির লোকজনের সামনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। শুভকে জানালা দিয়ে আসতে দেখে জুই লাফ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিচে আসে। তাড়াতাড়ি নিচে এসে শুভ সামনে দাঁড়ায়। শুভ তখন জুইকে এভাবে আসতে দেখে জিজ্ঞেস করে, জুই, তুমি কোথাও যাবে নাকি? এভাবে সেজেছো কেন? শুভ, তোমাকে না বললাম তোমার সাথে আমার ব্রেকআপ? আমি তোমার সাথে কোনো রিলেশনে নেই, থাকতেও চাই না। আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। আর আজ তারা আমাকে দেখতে আসে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। জুইয়ের কথায় শুভর মাথায় যেন বাজ পড়ল। কিছুটা অবাক হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, জুই, তুমি সব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। জুই, তার মানে ওই দিন তুমি সত্যি সত্যি বলছিলা এসব কথা? হোয়াট? তোমার কি মনে হয়েছিল আমি তোমার সাথে ইয়ার্কি করছি? শুভ তখন কান্না করতে করতে বলল, জুই, তুমি প্লিজ এরকমটা করো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি এই বিয়েটা ভেঙে দাও। সম্ভব না শুভ। আমি আমার বাবাকে কথা দিয়ে ফেলেছি, তার পছন্দের ছেলেকে বিয়ে করব। তাই এই বিয়ে ভাঙা সম্ভব নয়। আর তোমাকে আমি অনেক সময় দিয়েছি, আর নয়। তাহলে আমার কি হবে? তুমি চাকরি করো, চাকরি করে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। কি বলছো এসব?
এভাবে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে জুই। আমাদের কি কিছুই করার নেই? প্লিজ তুমি কিছু একটা করো। আমি এই বাসের ভেতরেই চাকরি ম্যানেজ করব। তোমার এই 1 মাস আমার মৃত্যু পর্যন্ত মনে হয় পূর্ণ হবে না, তাই তোমাকে যেটা বলছি সেটা করো। এখান থেকে চলে যাও আর আমাকে আমার মতো থাকতে দাও। না, আমি যাব না। যতক্ষণ পর্যন্ত না তুমি আমার কথা শুনছো, আমি এখান থেকে যাব না। শুভ, ভালো মুখে বলছি, তুমি চলে যাও এখান থেকে, না হলে কিন্তু আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। শুভ তখন তার ছেলের একটা হাসি দিয়ে বলে, বাহ বাহ জুই, তুমি আমাকে সিকিউরিটি দিয়ে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ। ভালো, আমি তো পারিনি ভুলতে তোমাকে, কিন্তু তুমি এত সহজেই ভুলে গেলে আমাকে। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, ভালো থেকো। বলেই শুভ জুইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসবে। কিন্তু তার এখন গন্তব্য কোথায়? কোথায় সে যাবে? কোথায় গিয়ে কি করবে? কিন্তু তার যে এখন কিছুই করার নেই। সবকিছু তার হাতের বাইরে চলে গেছে। জীবনের নিঃসঙ্গতা তাকে প্রতি মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল। সেই নিঃসঙ্গতার মাঝে একটি ছোট্ট প্রদীপ ছিল, তার নাম জুই। আজ সেই প্রদীপটাও নিভে গেছে। এখন কি করবে শুভ? অন্ধকারে হারিয়ে যাবে সে। সেই অন্ধকার হয়তো তাকে গ্রাস করবে। শুভ তখন রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ করে উল্টে পড়ে যায় রাস্তায়। হয়তো দুদিন থেকে না খেয়ে থাকার কারণে এরকম অবস্থা হয়েছে। শরীর একদম দুর্বল হয়ে গেছে, হাঁটারও পর্যন্ত শক্তি নেই। শুভ আবার ঘুরে দাঁড়ায়, অনেক কষ্ট করে উঠে একটা খোলা মাঠে গিয়ে বসে। জীবনের আসল মানেটা আমরা প্রায় ভুলে যাই। জীবন মানে না শুধু ভোগ ভোগ বিলাস। জীবন হচ্ছে সংগ্রাম, আটকে গিয়ে আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। আমি কিছুই বুঝলাম না এই জায়গাটা। শুভ অনেক কষ্ট করে উঠে ঘুরতে লাগলো চাকরির খুঁজে। যখন বুঝতে পারলো তার দ্বারা চাকরি সম্ভব না, তখন নিজের পকেটের ফোনটা বিক্রি করে দিলে। এই ফোন দিয়ে আর কি হবে? না আছে কোনো আত্মীয়, না আছে কেউ। তাহলে কাকে ফোন দেবে সে? এর চেয়ে ফোনটা বিক্রি করে দুদিন চলাই ভালো। শুভ ফোনটা বিক্রি করে প্রথমে খেয়ে নিলে, কিন্তু সমস্যায় পড়লো এই বিষয় নিয়ে। ফোন বিক্রি করে হয়তো 4-5 দিন বিলাসিতা করে কেটে যাবে, কিন্তু তারপর কি? গন্তব্য কোথায়? কোথায় থাকবে? রাতে মাথা গোঁজার ঠাঁই বা কোথায় হবে তার? শুভ হাঁটতে হাঁটতে একটা অফিসে গেল, কিন্তু সব জায়গায় নিরাশ হয়ে ফিরল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল কোনো ব্যবসা করলো, কিন্তু ব্যবসার জন্য তো পুঁজির প্রয়োজন। তার কাছে ফোন বিক্রি করে সব খরচ শেষে 7,000 টাকা আছে। শুভ গিয়ে একটা বাসা ভাড়া নিতে যায়। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতে এক অতীব সুন্দরী মেয়ে এসে দরজা খুলে জিজ্ঞেস করলো, কে আপনি? কি চান? আসলে আমি রহমান সাহেবের সাথে দেখা করতে এসেছি। জি, উনি আমার বাবা। কি দরকার আমাকে বলুন। আসলে ওনার একটা বিজ্ঞাপন আপনাদের বাড়ির সামনে দেখে এসেছি। উনি মনে হয় ওনার একটা রুম ভাড়া দেবেন। আমি বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে কল দিয়েছি, বাট বন্ধ। আরে, ওটা তো আমি মজা করে বাড়ির সামনে লাগিয়েছি। আপনি ওই রুম নিয়ে কি করবেন? ওটা তো মানুষ থাকার মতো অবস্থায় নেই। রহমান সাহেব মেয়েকে কারোর সাথে কথা বলতে দেখে এগিয়ে এলেন। এসে শুভকে দেখে জিজ্ঞেস করলেন, এই ছেলে, কে তুমি আর এখানে কি চাও? আসলে আঙ্কেল, আমি আপনাদের বাসার সামনে একটা লিফট লাগানো দেখলাম, একটা রুম ভাড়া দেওয়া হবে, ওটাই ভাড়া নেওয়ার জন্য এসেছি। রহমান সাহেব নিজের মেয়ের দিকে কিছুটা কঠিন চোখে তাকিয়ে বললেন, রিহা, আমি তোকে না করেছিলাম এরকম মজা না করতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন দেখ ছেলেটা যে চলে আসলো। রিহা তখন অপরাধীর স্বরে বলল, আমি জানতাম বাবাই, আমাদের স্টোর ভাড়া নেওয়ার মতো মানুষ আছে। আঙ্কেল প্লিজ, আমাকে যে কোনো রকম একটা থাকার জায়গা দিলেই হবে। দেখো বাবা, আমার মেয়েটা খুবই ছোট, ফাজিল, দুষ্টুমি করে। বাড়ির সামনে আমাদের একটা পরিত্যক্ত রুম ভাড়া দেওয়ার লিফলেট লাগাইছে। এটা নিয়ে তোমার কোনো লাভ হবে না। আঙ্কেল, আমি অনেক বড় একটা বিপদে আছি, প্লিজ দরকার হয় আমি ফ্লোরে ঘুমাবো, কিন্তু তবুও আমার একটা থাকার জায়গা দরকার। আপনি কি ক্রিমিনাল? সন্ত্রাসী করে আমাদের বাসায় গা ঢাকা দিয়ে থাকতে চাইছেন? রিহা, আরেকটা বাজে কথা বললে থাপ্পড় দিব কিন্তু। ভেতরে যাও, আমি কথা বলছি। রিহা তখন শুভর দিকে অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়ে ভিতরে চলে যায়। এরপর শুভ রিহার বাবাকে সবকিছু খুলে বলে, কিন্তু রিহার বাবা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করেন, দেখো বাবা, এটা একরকম আমাদের স্টোর রুম, অনেক ময়লা আবর্জনা জমে আছে। তুই পারলে এসব কিছু পরিষ্কার করে থাকো। আমি সবকিছু পরিষ্কার করে থাকবো, আপনি কোনো চিন্তা করবেন না,
কিন্তু ভাড়ার বিষয়টার কথা বললে শুভ কিছুটা ইতস্তত করে বলে কথাটা। রহমান সাহেব হেসে বললেন, আল্লাহর রহমতে আমি কিছু অর্থ সম্পদ সঞ্চয় করতে পেরেছি। এখন যেহেতু আমার মেয়ে ভুল করে একটা কাজ করেই ফেলেছে, সেহেতু তুমি এই রুমটায় থাকতেই পারো। এতে আমার কোনো চাওয়া পাওয়া নেই। না না আঙ্কেল, এটা কি করে হয়? যেহেতু আপনার বাসায় থাকবো সেহেতু আপনাকে একটা বিনিময় তো দিতেই হবে। আরে কিসের বিনিময়? তুমি আমার ছেলের মতন, তুমি বিপদে পড়েছো, এতে আমি হেল্প করেছি। এর ভেতর আর বিনিময়ের কি আছে? তারপরেও আঙ্কেল, এরপরে আরও কোনো কথা নেই। তুমি কবে থেকে উঠছো এই বাড়িতে? আপনি বললে এখন পরিষ্কার করার কাজ শুরু করব। তাহলে আর দেরি কেন? এক্ষুনি চলো, তোমার রুমটা দেখিয়ে দিই। রহমান সাহেব আর শুভ ভিতরে গেলেন। বাড়িটা দোতলা বিশিষ্ট অনেক সুন্দর বাড়ি। দ্বিতীয় তলার সিঁড়ির পাশের রুমটা দেখিয়ে দেওয়া হলো শুভকে। শুভ ভিতরে ঢুকলো, যতটা চিন্তা করেছিল তার চেয়ে বেশি ময়লা রুমটা। শুভ একা একা পরিষ্কার করার কাজ শুরু করলো। পুরো রুমটা পরিষ্কার করতে করতে দুপুর হয়ে গেল। ওদিকে রিহার আগে ফুঁসছে কেন তার বাবা ওই ছেলেটা যেন তাকে বকা দিল। টেবিলে খাবার রেডি করছে আর মনে মনে এসব ভাবছে। রিহা বাবা মায়ের একমাত্র মেয়ে। রিহা যখন খুব ছোট সেই থেকে বাবার কাছে বড় হওয়া। বাবা মায়ের আদর ভালোবাসা দুটো একসাথে বাবার কাছে পেত। তার বাবা অবসরপ্রাপ্ত সেনা প্রধান। বর্তমানে রিহা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। অনেক তো পরিচয় হলো, এখন বাস্তবে ফেরা যাক। রিহা টেবিলে খাবার দিয়ে তার বাবাকে ডাক দিতে লাগলো। তার বাবা তখন রুমে বসে বই পড়ছিলেন। রিহা গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, লাঞ্চের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। যাও, আমি আসছি। ও আরেকটা কথা, কি? আমি এই ছেলেটাকে রুম ভাড়া দিয়ে দিয়েছি। ও রুমটা পরিষ্কার করেছে। তুই এক কাজ কর মা, ছেলেটাকে ডেকে দে, আমাদের সাথে দুপুরের খাবারটা খেয়ে নিক। কি? তুমি এটা কি করলে বাবা? ওই বজ্জাত ছেলেটাকে আমাদের বাড়ির ভিতরে এনে ঢুকালে? এটা তুমি বাড়ির সামনে টুলেট লেখার আগে মনে ছিল না? তাই বলে তুমি একটা ছেলেকে আমাদের বাসায় ভাড়া দিয়ে দিলে? ছেলেটাকে দেখতে আমার ভালোই মনে হয়েছে। আর তুই এখন তাড়াতাড়ি যা, ছেলেটার মনে হয় খুব ক্ষুধা লাগছে। যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি টেবিলে যাও। বলেই ঝাড়ি দিয়ে চলে গেল রিহা। আর রহমান সাহেব উঠে আস্তে আস্তে টেবিলের দিকে গেলেন। আর রিহা চলে গেল শুভকে ডাকতে। শুভ অনেকক্ষণ ধরে পরিষ্কার করছিল মেঝেটা, এখন দেয়ালগুলো পরিষ্কার করার দরকার। তাই একটা চেয়ার নিয়ে আরেকটা চেয়ারের উপর বসে সেটার উপর উঠে দেয়ালগুলো পরিষ্কার করছিল। তখনই হঠাৎ করে পিছন থেকে কেউ বলল, এই যে মিস্টার, আব্বু বলছে আপনাকে আজকে লাঞ্চটা এখানে করে যেতে। আর আপনাকে কে বলেছে এখানে এসে জুড়ে বসতে? হঠাৎ করে পিছন থেকে এরকম কথা শোনায় নিজেকে আর সামলে রাখতে পারেনি। শুভ পেছনে ফিরে তাকানোর চেষ্টা করতে চেয়ারগুলো উল্টে যায়। সে মাটিতে পড়ে যায়, পিঠে প্রচন্ড ব্যথা পায়। শুভ চিৎকার করে ওঠে। এরকম করে শুভকে পড়তে দেখে রিহা হাসতে শুরু করে। শুভ তখন মুগ্ধ নয়নে রিহার মুখের দিকে তাকিয়েছিল। অসম্ভব সুন্দর তার হাসি, যাকে এক কথা বলে অতুলনীয়। শুভ রিহার মুখের দিকে তাকিয়ে নিজের পিঠের ব্যথার কথা ভুলেই গিয়েছিল। তখন রিহা হাসতে হাসতে বলল, এই, আপনি কি ছেলে? আপনাকে তো কোনো দিক থেকে ছেলে মনে হয় না। একটা মেয়ের কণ্ঠ শুনেই আপনি এভাবে উল্টে পড়ে গেলেন। এত ভয় পেলে জীবনে এগিয়ে যাবেন কি করে? শুভ তখন বাস্তবে ফিরল। কোমরটা মনে হয় ভেঙে গেছে তার। শুভ আস্তে আস্তে উঠলো, কোমরে হাত দিয়ে বলল, হঠাৎ করে এসে পেছন থেকে এরকম কথা বললে তো যে কেউ ভয় পেয়ে যাবে। আর কেন এসেছেন বললেন? বলছি, আব্বু বলেছে লাঞ্চটা এখানে করে নিতে, তাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসুন আর খেয়ে আমাকে উদ্ধার করুন। শুভ তখন মনে মনে ভাবলো, যাক, অনেক চিন্তায় ছিলাম লাঞ্চের বিষয়টা নিয়ে। আজকের দিনের টাকাটা তো অন্তত বেঁচে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসলাম। টেবিলে গিয়ে বসতেই রহমান সাহেব বললেন, কি শুভ, রুমটা কি তোমার পছন্দ হয়েছে? আর এই রুমটা তো পছন্দ হওয়ারই কথাই না, অনেক ধুলাবালি জমে আছে, অনেকদিন থেকে অব্যবহৃত পড়ে আছে। আরে কি বলছেন আঙ্কেল, এই রুমটা তো অনেক সুন্দর। আর আপনি আমাকে এত বিপদের সময় এতটুকু হেল্প করেছেন, এটাই অনেক আমার জন্য। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করবো জানি না। আরে এখানে ঋণের কথা কোথা থেকে আসছে? তাড়াতাড়ি খেতে আসো। শুভ তখন চুপচাপ খেতে শুরু করলো। খাবার মাঝে শুভ বলে উঠলো, রান্নাগুলো কে করেছে? অনেক মজা হয়েছে। মনে হয় আন্টি করেছে। আন্টি কোথায়? আন্টিকে তো দেখছি না।
কথাটা বলা মাত্রই রহমান সাহেবের মুখটা কালো হয়ে গেল। আস্তে আস্তে বলে উঠলেন, এই রান্নাগুলো আমার মেয়ে করেছে। তোমার আন্টি অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে। সরি আঙ্কেল, আসলে আমি বুঝতে পারিনি, আপনার মনে কষ্ট দিয়ে ফেললাম। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি খাও। এরপর শুভ চুপচাপ খেতে শুরু করলো। তাদের টেবিলের উপর দারোয়ানের মতো দাঁড়িয়েছিল রিহা। রিহা চুপচাপ শুধু দেখে যাচ্ছিল দুজনের খাওয়া। একটু পর রিহার বাবা বললেন, আচ্ছা শুভ, তুমি কতটুকু পড়ালেখা করেছো? আঙ্কেল, আমি মাস্টার্স শেষ করে বর্তমানে বেকার, চাকরির জন্য খোঁজ করছি। আচ্ছা, তুমি কোন বিষয় নিয়ে মাস্টার্স শেষ করলে? আঙ্কেল, আমি ম্যাথামেটিক্সে মাস্টার্স শেষ করেছি 2 বছর আগে। তাহলে তো খুবই ভালো। আসলে হয়েছে কি বাবা, আমার মেয়ে রিহা গণিতে খুবই দুর্বল। তুমি যতদিন পর্যন্ত চাকরি না পাও, প্লিজ আমার মেয়েকে একটু সময় করে অঙ্কগুলো দেখিয়ে দিলে খুবই ভালো হয়। শুভ তখন রিহার দিকে তাকালো। রিহা অদ্ভুত চোখে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ কি বলবে বুঝতে পারছে না। ওদিকে রহমান সাহেব উৎসুক দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে আছে শুভর জবাব পাওয়ার জন্য। তখন শুভ হাসিমুখে বলল, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকে থেকেই ওকে সময় করে অঙ্কগুলো দেখিয়ে দেব। তাহলে তো খুবই ভালো হয়, আমরা একজন ভালো টিউটর পেয়ে গেলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি যথাসম্ভব তোমাকে সাম্মানিক দেব। আঙ্কেল, এসব কি বলছেন? আমার টাকার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে থাকতে দিয়েছেন, এটাই বেশি আমার জন্য। না না, তোমাকে তো তোমার প্রাপ্যটা নিতেই হবে। আচ্ছা, তুমি যে এখন থাকবে, তোমার রান্না বান্না কে করবে? আসলে আঙ্কেল, আমি যা পারি তা দিয়েই চালিয়ে নেব, কোনো সমস্যা হবে না। একটা গ্যাস সিলিন্ডার কিনছি, ওইটাতে রান্না করব। ওসবের কোনো দরকার নেই শুভ, আমার মেয়ে রান্না করতে পারে। আমরা দুজনই মানুষ, তুমি একজন বাড়লে কোনো সমস্যা হবে না। না না আঙ্কেল, এটা কি করে হয়? আপনি আমাকে ফ্রিতে থাকতে দিয়েছেন, আবার আমাকে ফ্রিতে খাওয়াবেন, এটা হয় না। আর আমি আপনাদেরকে এসে এমনিতেই সমস্যায় ফেলে দিয়েছি। আরে কিসের সমস্যা? তোমাকে কে বলেছে ফ্রি খাওয়াবো? তুমি রিহাকে টিউশন করিয়ে যা টাকা পাবে তার অর্ধেকটা আমি রেখে দিব, তাহলেই তো হয়ে যাবে। শুভ আর না করতে পারলো না। তারা অবশ্য রান্নাবান্না জানা নেই। বিনামূল্যে এভাবে এত মজার মজার খাবার খেতে পারলে ক্ষতি কি? দুদিনে শুভর সাথে তার বাবার এত ভাব দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল রিহা। মনে মনে রিহা ভাবছিল, এই ছেলেটা একদিনে এসেই বাবার সাথে এত ভাব জমিয়ে নিয়েছে, না জানি পরে আর কি না কি করবে। আর আমার বাবাও হয়েছে, একজন সুন্দর করে কথা বলল তার সাথেই সব শেয়ার করে দিবে। কোন দিন জানি নিজের মেয়ের জামাই বানিয়ে দেয় আজও। শুভ খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গেল। রুমে গিয়ে সবকিছু গুছিয়ে একবার বাইরে গেল কিছু কেনাকাটা করার জন্য। বাড়ি থেকে কিছুই নিয়ে বের হয়নি সে। এখন কয়েকটা জামা কাপড় কিনে সাথে একটা দোকান থেকে অল্প টাকা একটা পুরনো স্মার্টফোন কিনে তাতে পুরনো ফোন থেকে খুলে রাখা সিম কার্ড আর মেমোরিটা সেট করে ফিরে আসলো রিহাদের বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে। শুভ তখন রুমে বসে বোর হচ্ছিল, কিছুই ভালো লাগছিল না। ফোন থাকলে অবশ্য ফোনটা টিপে কিছু সময় পার করা যেত, কিন্তু এখন যে ফোনটা কিনেছে তা দিয়ে শুধু ফোন কল আর সামান্য মিউজিক শোনা ছাড়া তেমন বড় কিছু করা সম্ভব না। একটু পর বুঝতে পারলো দরজার বাইরে কেউ একজন এসেছে। শুভ তাকালো, দেখতে পেল রিহা হাতে চায়ের কাপ নিয়ে এসেছে। চাটা শুভর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, চাটা খেয়ে নিন। আর আপনাকে একটা কথা বলি, শুনেন। আমার কথা যদি না শোনেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। শুভ কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি কথা বলো? আপনি এখন চাটা শেষ করে সুন্দর মতো বাবার কাছে গিয়ে বলবেন আপনি আমাকে পড়াবেন না। আপনার পক্ষে আমাকে পড়ানো সম্ভব নয়, আপনার কাজ আছে। কেন? আমি আঙ্কেলকে কথা দিয়ে ফেলেছি তোমাকে পড়াবো, আর তুমি পড়তে চাইছো না কেন? আর একটা কথা বললে কিন্তু খুন করে দেব। আমার এইসব পড়াশোনা ভালো লাগে না, তাই যেটা বলছি শুনেন, তাড়াতাড়ি যান, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আমি বলবো না, যা পারো করে নাও, আমি আঙ্কেলকে কথা দিয়ে ফেলেছি। আমি আপনার কাছে পড়বো না, ব্যাস। দেখি আপনি পারলে আমাকে পড়িয়ে দেখান। বলেই রিহা রাগ করে ও ঘর থেকে বেরিয়ে গেল। ওদিকে ড্রয়িং রুমে বসেছিলেন রহমান সাহেব। রিহাকে এভাবে রাগ করে বেরিয়ে আসতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রিহা, এভাবে কোথায় যাচ্ছ? এমনি বাবা, রুমে যাচ্ছি। তাড়াতাড়ি গিয়ে পড়তে বসো, আর মাত্র 2 মাস, এরপর তোমার এইচএসসি পরীক্ষা। পরীক্ষা কিন্তু A+ পাওয়া চাই।
রিহা রাগ করে গিয়ে পড়তে বসলো। ওদিকে চাটা শেষ করে ড্রয়িং রুমে আসলো শুভ। রহমান সাহেব শুভকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার শুভ, তুমি কি এখনো পড়াতে যাওনি রিহাকে? অনেকক্ষণ ধরেই তো অপেক্ষা করছো। ওকে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। রহমান সাহেব তখন কিছুটা মলিন মুখে বললেন, মা মরা মেয়ে আমার একটু দুষ্টুমি করে, তুমি প্লিজ একটু মানিয়ে নিও। আমি ছোটবেলা থেকেই ওকে আদরে বড় করেছি, মায়ের অভাব কোনোদিনই বুঝতে দেইনি। আমার আদরে এতটা ফাজিল হয়ে গেছে, তুমি প্লিজ ওকে কিছু বলো না, মানিয়ে নিও। আরে আঙ্কেল, কোনো চিন্তা করবেন না আপনি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে বাবা, ও রুমে বসে আছে অনেকক্ষণ ধরে, তুমি যাও আর মনোযোগ দিয়ে ম্যাটটা একটু দেখিয়ে দাও ওকে। শুভ তখন উপরে গেল। রিহার রুমের পাশে যেতে শুনতে পেল, শালা বান্দর আমাকে পড়াতে আসছে। আজ ওর একদিন কি আমার একদিন। আজ তোর এমন অবস্থা করব, তোর আর এ জীবনে কোনো মেয়েকে পড়ানোর কোনো চিন্তাই করবি না। কুত্তা, বিলাই, হনুমান, আফ্রিকান জিরাফ কোথাকার। আমাকে গালি দেওয়া শেষ হলে এবার বইটা খুলে পড়তে বসুন প্লিজ ম্যাডাম। হঠাৎ করে পিছন থেকে শুভর কণ্ঠ শুনে রিহা মনে মনে ভাবল, বান্দরটা কি সবকিছু শুনে ফেললো? এখন আমার কি হবে? আরে ও শুনলে আমার কি হলো? কিছুই ভালো লাগে না। এই যে ম্যাডাম, কি হয়েছে? পড়তে বসুন। তা আমি পড়তে বসেছি নাকি চাঁদের দেশে বসে আছি দেখতেই পাচ্ছেন, বই নিয়ে টেবিলে বসে আছি। এর মানে তো আমি পড়তেই বসেছি। বারবার শুধু পড়তে বসো করছেন কেন? হয়েছে, আর যুক্তি দিতে হবে না, এখন বইটা বের করেন। কোথায় অঙ্ক দেখি তো? আমি এসব অঙ্ক পারি না, এসব আমি করতে পারবো না। আর আপনাকে কতবার বলছি আমি আপনার কাছে পড়বো না। এখান থেকে চলে যান, গিয়ে আব্বুকে বলেন আপনি আমাকে পড়াতে পারবেন না। অসম্ভব আঙ্কেল, অনেক আশা করে আমাকে বলেছেন, আমি আঙ্কেলকে না করতে পারবো না। তোমার ইচ্ছা হয় তুমি গিয়ে না করো। আপনি আসলে একটা খাটাস। আমি আমার আব্বুকে কষ্ট দিতে পারবো না, তাই না হলে কখনই বলে ফেলতাম। আমিও আমাকে এত উপকার করে একজন মানুষকে কষ্ট দিতে পারবো না, তাই বলছি না, এখন এসব কথা বাদ দিয়ে তাদের বইটা দাও। রিহা তখন বিরক্ত হয়ে বইটা হাতে দিল। শুভ বইটা হাতে নিয়ে একটা নোটবুক আর কলম নিয়ে কিছু অঙ্ক খাতা লিখলো। রিয়ার সেদিকে কোনো খেয়াল নেই, সে এদিক ওদিক তাকিয়ে বসে আছে। শুভ তখন কিছুটা রাগী কণ্ঠে বলল, এই তোমার সমস্যা কি? পড়তে বসে এদিক ওদিক দেখাচ্ছ কেন? পড়ার সময় পড়ায় মনোযোগ দিতে হয়, না হলে কোনো মতেই পড়া শেখা যায় না। আমি বলছি আমি পারবো না। তুমি ভালো মুখে কথা শোনার মেয়ে না। কাল থেকে পড়াতে আসার সময় একটা বেত নিয়ে আসবো, তখন দেখবো কিভাবে না পড়ে থাকো। আপনি কি পাগল? আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আমি এখনো ক্লাস 5-এর স্টুডেন্ট না যে আপনি আমাকে বেদ দিয়ে পিটাবেন। বেত দেওয়ার জন্য বয়সের প্রয়োজন হয় না, যে কোনো বয়সের স্টুডেন্টকে মারা যায়। যেই দুষ্টুমি করবে আমি তাকে মারবো। শুভর কথা রিহা কিছুটা ভয় পেয়ে বইয়ের দিকে তাকায়। শুভ একটা অঙ্ক লিখে তার সূত্র বলতে বলে রিহাকে। রিহা তখন হাসতে হাসতে বলে, এইসব সূত্র শিখে কি করব? আমি এইসব সূত্র পারি না। নোট আছে, নোট দেখে অঙ্ক মুখস্থ করে ফেলবো, এরপর পরীক্ষা দিয়ে ফাটিয়ে ফেলবো। এটাই এখনকার ছেলে মেয়েদের সমস্যা। অঙ্ক মুখস্থ করতে চাও, অঙ্কের প্রধান অস্ত্র হচ্ছে সূত্র। যদি কোনো অঙ্কের সূত্র তোমার জানা থাকে তাহলে তোমার কাছে যে কোনো অঙ্কই সহজ মনে হবে। তোমাকে আজ আর আমি পড়াবো না, আজকে এই খাতায় কয়েকটা সূত্র লিখে দিচ্ছি, কালকে এগুলো মুখস্থ করে রাখবে, কাল থেকেই তোমাকে পড়ানো শুরু করব। আমি পারবো না এইসব কিছু মুখস্থ করতে। তাহলে আর কি করার, আমি গিয়ে আঙ্কেলকে বলবো তুমি পড়তে যাচ্ছ না আমার কাছে। রিহা তখন রাগী গলায় বলল, আচ্ছা ঠিক আছে, কালকে মুখস্থ করে রাখবো। এই তো গুড গার্লের মতো কথা। এরপর শুভ বেরিয়ে যায়, আর সেখানে বসে রিয়া নিজের রাগ ছাড়ছিল। শুভ বেরিয়ে গিয়ে নিজের রুমে যায়, কিছুক্ষণ শুয়ে থাকে, এরপর আবার রুমের বাইরে এসে ছাদে যায়। আজকে আকাশে অনেক বড় একটা চাঁদ উঠেছে, কিন্তু শুভর মনে সেই অন্ধকার বিরাজ করছে, যে অন্ধকার থেকে শুভ আর হয়তো কোনোদিন উঠতে পারবে না। সে অন্ধকার হয়তো তাকে গ্রাস করে ফেলেছে। কি করবে সে? এখন তো একটা মাথা গোঁজার ঠাঁই হলো, কিন্তু এভাবে তো চিরদিনের জন্য কারোর বাড়িতে থাকা সম্ভব না। তাকে তো নিজেকে কিছু করতে হবে।
নিজের পায়ে দাঁড়াতে হবে। সেটা কি করে সম্ভব? শুভ খোঁজ নিতে শুরু করলো কোথাও কি কোনো চাকরির ব্যবস্থা হয় কিনা। শুভ একের পর এক ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানে খোঁজ নিচ্ছিল, কিন্তু সবখানে একটাই কথা, চাকরির জন্য হয় চাকরির অভিজ্ঞতা দরকার, নয়তো ঘুষের দরকার। কিন্তু শুভর কাছে নিজের খেয়ে পড়ে বেঁচে থাকার মতো টাকা পয়সা নেই, তাহলে ঘুষের জন্য এত টাকা পাবে কোথা থেকে? শুভ কিছুটা চিন্তায় পড়ে যায়। এর মধ্যে রিহা রুমে বসে থাকতে থাকতে বোর হচ্ছিল, তাই ভাবলো একবার ছাদ থেকে ঘুরে আসি। তাই সেও ছাদের দিকে গেল। শুভ তখন নিজের ছোট্ট ফোনটা বের করে জুইয়ের একটা পিক বের করে দেখছিল। শুভর চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়তে শুরু করলো। শুভ বিড়বিড় করে বলল, তুমি এভাবে আমাকে ভুলে গেলে কিভাবে পারলে জুই? আমি তো নিজের সর্বোচ্চ দিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু তুমি সেই আমাকে ছেড়ে চলে গেলে। আর তোমার দোষী বা কোথায়? সব দোষ আমার এই কপালের। এই বেকার দেহটা নিয়ে কেন আমি এই পৃথিবীতে আসলাম? কেনই বা মানুষের কষ্টের কারণ হলাম? আমি যেদিকেই যাই সেদিকেই শুধু মানুষের কষ্টের কারণ হই। কোথাও গিয়ে কাউকে সুখ দিতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি। রিহা তখন ছাদে উঠে দেখলো শুভ এক কোণে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। রিহা কৌতূহলী হয়ে এগিয়ে আসলো, এসে শুভর হাতে একটা মেয়ের পিক দেখে বলল, এটা কি আপনার গার্লফ্রেন্ড? হঠাৎ করে কারো এমন প্রশ্নে কিছুটা থমকে গেল শুভ। পিছনে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, তুমি এই রাতে এখানে কি করো? না, এমনি আসলাম। আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেননি। কি প্রশ্ন? এই হাতের যে মেয়েটার পিক, সেটা কি আপনার গার্লফ্রেন্ড? শুভ তখন ফোনের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, বেকার ছেলেদের জীবনে হয় নাকি? এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন আর নেই। আপনি কি বলেন? আপনার কথার আগামাতা আমি কিছুই বুঝি না। এত সব বুঝে লাভ নাই, আপনি থাকেন, আমি চলে যাই। চলে যাচ্ছেন নাকি কথা এড়ানোর জন্য পালিয়ে যাচ্ছেন? পালাবো কেন? আমি কি চুরি করেছি? মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু এখন আর নেই। কেন নেই সেটাই তো জানতে চাইছি। এই পৃথিবীর সবাই টাকা চেনে, সবার টাকার প্রয়োজন। পৃথিবীর যত সম্পর্ক গড়ে ওঠে সবই টাকার জন্য গড়ে ওঠে। টাকা ব্যতীত কেউ কাউকে সম্মান দেয় না, কেউ কাউকে মনে রাখার চেষ্টা করে না। আমার চাকরি নেই, তাই ও আমাকে ছেড়ে চলে গেছে ওর বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করার জন্য। তাহলে ওর সাথে সম্পর্ক করলেন কেন যে টাকার জন্য ছেড়ে যায়? ও তো বহুদূর। আমার পরিবারের লোকেরা পর্যন্ত আমাকে ঠাঁই দেয়নি টাকার জন্য। শুধু চাকরি নেই বলে দিনের পর দিন আমাকে অপমানিত হতে হয়েছে। মানুষের দুয়ারে দুয়ারে অপমানিত হতে হয়েছে, পরিবারের প্রতিটি মানুষের পক্ষ থেকে, এমনকি আমার মায়ের পক্ষ থেকেও। আপনার জীবন তো সত্যি অদ্ভুত। আমার জীবন শুধু অদ্ভুত নয়, একটা রহস্য আমার এই জীবন। পৃথিবীতে কত সম্পর্ক গড়ে ওঠে, কত আবেগ ভালোবাসা টাকা ছাড়াই গড়ে ওঠে, কিন্তু আমার জীবনে হয়তো সেটা নেই। আমার জীবনে যা আছে সবই টাকার মোহ। টাকা ছাড়া কেউ আমাকে এক মুহূর্তের জন্য সম্মান করেনি। এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই স্বার্থপর, সবাই টাকার পেছনে দৌড়ায়। এই মানুষগুলোকে দোষ দিয়েও লাভ নেই। পৃথিবীতে যত কিছুই আছে সবই টাকার পাগল। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, যাদের ভালোবাসার পিছনে টাকার কোনো প্রশ্নই আসে না। একটা ধান খেতে যেমন হাজারো ধানের ভিড়ে অনেকগুলো পোকা থাকে, ঠিক এরকমভাবেই হাজারো স্বার্থলোভী মানুষের ভিড়ে কিছু নিঃস্বার্থ প্রেমিক থাকে, কিছু নিঃস্বার্থ আবেগ থাকে, কিছু নিঃস্বার্থ মানুষ থাকে যারা নিজের জীবনকে বিলিয়ে দিতে চায় অন্যের কারণে, নিজের জীবনকে হারিয়ে ফেলতে চায় অন্যের ছায়ায়। কিন্তু আমার জীবনে হয়তো তাদের দেখা হবে না। আমার জীবনে আমি যত মানুষ আছে সবাই একটাই শব্দ চেনে, টাকা। এই টাকা শব্দটা আমার জীবনকে এমনভাবে সাজিয়েছে, না পারছি আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে, আর না পারছি এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে। পৃথিবী থেকে চলে যাওয়া যদি সব কিছুর সমাধান হতো, তাহলে সবাই আত্মহত্যা করত। পৃথিবী থেকে চলে যাওয়া কোনো কিছুর সমাধান নয়। লড়াই করে বাঁচাই হলো সব কিছুর উপরে। তবে
আপনার ক্ষেত্রে সেটা অনেকটা কষ্টদায়ক, কারণ পৃথিবীতে আমরা যতই অবহেলিত হই না কেন নিজের পরিবারকে আমাদের পাশে পাই, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার পরিবার আপনার সবথেকে বড় শত্রু, আপনার সবথেকে বেশি কষ্টের কারণ। তারা আমাকে ছোটবেলা থেকে পড়াশোনা করিয়ে এত বড় করেছেন। এখন আমারও উচিত ছিল তাদের দায়িত্ব নেওয়ার, কিন্তু আমি এত বড়ই দুর্ভাগা যে আমি যেখানেই যাই সেখানেই হয়তো আমার চাকরির অভিজ্ঞতা নেই বলে চাকরি হয় না, অথবা ঘুষ দিতে পারি না বলে চাকরি হয় না। আমি ঘুষ দিয়ে চাকরি নিতে চাই না, আমি নিজের যোগ্যতায় চাকরি নিতে চাই। আপনার ধারণা সত্যি সুন্দর। দোয়া করি আপনার অনেক বড় একটা চাকরি হবে। তবে তুমি অনেক সুন্দর কথা বলো। এরকম যদি পড়াশোনা করতে তাহলে আজ দেশের সেরা শিক্ষার্থী হতে। আপনাদের এই ঝামেলা, যে বিষয় নিয়ে কথা বলবেন সেখানেই পড়াশোনা ঢুকিয়ে দিবেন। পড়াশোনা ছাড়া কি দুনিয়ায় চলে না? এই যে দেখেন, আপনি পড়াশোনা করে কি হলো? সেই তো সবকিছু হারিয়ে নিঃস্ব হতে হলো। পড়াশোনা হলো এমন একটা জিনিস যে জিনিস আমাদেরকে বিনয়ী করে, ভদ্র করে, সমাজে চলার উপযোগী করে তোলে। সমাজে আমরা সম্মান নিয়ে বাঁচতে পারি বা নাই পারি, সমাজের মানুষগুলোর যতই অবহেলার শিকার হই না কেন, আমাদের মনের ভেতর যে জ্ঞান বিরাজ করে তা বারবার আমাদেরকে সঠিক পথে চলার আহ্বান করে। যদি আমি মূর্খ হতাম তাহলে এতদিনে হয়তো আমি কোনো খারাপ কাজে জড়িয়ে যেতাম, টাকা রোজগারের জন্য, অথবা চুরি করতাম, ডাকাতি করতাম, কিন্তু তা করিনি, কারণ আমার শিক্ষা আমাকে সেটা থেকে বাধা দিয়েছে। শিক্ষার মাধ্যমে আমি জানতে পেরেছি চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, অন্যায় কাজ করা থেকে বিরত থাকতে হবে। এই যে জ্ঞানের পরিধি, এটাই মানুষকে মূর্খ এবং অজ্ঞদের থেকে আলাদা করেছে। তাই শিক্ষা সকল ক্ষেত্রে প্রয়োজন। বুঝলাম না, আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। এখন তাড়াতাড়ি নিচে আসেন, ডিনারটা করে নিন। ওকে, তুমি যাও, আমি 5 মিনিট পর আসছি। ওকে, আমি যাচ্ছি। এরপর রিহা নিচে চলে গেল আর শুভ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে নিচে আসলো। শুভ অনেকটা চিন্তায় পড়ে গেছে। ডিনার করতে টেবিলে বসে কিছু খেতে পারছিল না, বারবার হাত দিয়ে ভাতগুলো নাড়াচ্ছিল। এমন সময় এটা লক্ষ্য করলেন রহমান সাহেব। তিনি কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার শুভ, তুমি কিচ্ছুই খাচ্ছ না, বরাবর হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছ? কোনো বিষয় নিয়ে কি চিন্তায় আছো? জি না আঙ্কেল, কোনো সমস্যা নেই, এমনি আমি তো খাচ্ছি। আরে বাবা, তুমি আমার ছেলের মতন, নিজের বাবা মনে করে আমাকে নিজের সব কথা শেয়ার করতে পারো। শুভ নিজের বাবার মুখ থেকেও এমন কথা কোনোদিন শোনেনি, কিন্তু আজ বাইরের একটা লোকের মুখে এরকম কথা শুনে অনেক শান্তি পেল। শুভ কিছুটা অশ্রু মিশ্রিত কণ্ঠ বলল, আসলে আঙ্কেল, আমি মাস্টার্স শেষ করছি আজ 2 বছর হলো, কিন্তু এতদিন থেকে ঘুরে কোনো চাকরি পাইনি। বারবার অনেক অফিসে যাচ্ছি, অনেক ব্যাংকে যাচ্ছি, কিন্তু কোথাও আমার চাকরি হচ্ছে না। কি করবে বাবা, এখন সমাজে সবাই টাকা ব্যবহার করেই চাকরি নিচ্ছে, যার ফলে সমাজের যোগ্য মানুষদেরও চাকরিহীন থেকে যাচ্ছে। তবে তুমি চাইলে আমি একটা পরামর্শ দিতে পারি। আপনি এভাবে বলছেন কেন আঙ্কেল? আপনি যে পরামর্শ দেবেন আমি সেটাই মাথা পেতে নেব। দেখো বাবা, এখনকার সময় চাকরি পাওয়া খুবই কষ্টকর। তুমি লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি আছো, সাথে তোমার শিক্ষা এবং শারীরিক গঠন, তুমি অনেকটাই এগিয়ে আছো। এক্ষেত্রে তুমি সেনাবাহিনী অথবা কোনো একটা ফোর্সে অ্যাপ্লাই করতে পারো, আশা করি হয়ে যাবে। আরে আমি সেনাবাহিনীর প্রধান ছিলাম, অবসরের পরেও অনেক অফিসারের সাথে আমার সাক্ষাৎকারও হয়, মাঝে মাঝে কথাবার্তা হয়, তাদের বললে তোমার একটা ব্যবস্থা করে দিবে তারা। আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব এই বিষয়টা আমার কখনোই মাথায় আসেনি। আপনি দয়া করে আপনার পরিচিত কেউ থাকলে তার সাথে কথা বলুন। তবে বাবা, সেনাবাহিনীর চাকরি করার আগে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে। সব থেকে বড় কথা হলো নিজের দেশের জন্য নিজের জীবনকে আত্মত্যাগ করতে হবে। তোমাকে প্রতিদিন ঘর থেকে বের হয়ে যেতে হবে এই ভেবে যে হয়তো আমি আর বিকেলে বাড়ি ফিরতে পারবো না। তবুও নিজের সব কিছু হারিয়ে সেখানেই পড়ে থাকতে হবে পরিত্যক্তভাবে। সেনাবাহিনীর চাকরি করার সব থেকে বড় বিষয় হলো নিজের দেশের প্রতি ভালোবাসা, নিজের মাতৃভূমির টান। মাতৃভূমির জন্য হাজারো মানুষ শহীদ হয়েছে, লক্ষ কোটি মা বোনেরা নিজেদের ইজ্জত বিলিয়ে দিয়েছে, কিন্তু মাতৃভূমির সম্মান অক্ষুণ্ণ রেখেছে। কিন্তু বর্তমানে কিছু
অফিসার আছে যারা টাকার জন্য নিজের মাতৃভূমির সাথে বেইমানি করে। যদিও কোনোদিন তোমার সেনাবাহিনীতে চাকরি হয়, তাহলে প্রথম শর্ত হচ্ছে তোমাকে সৎ থাকতে হবে। এতটাই সৎ থাকতে হবে যে তোমার সামনে যদি পৃথিবীর সকল শক্তি এসেও বলে অন্যায়ের পথে চলো, তুমি তাদের বিরোধিতা করবে একা। যদি কেউ তোমার পাশে না থাকে তবুও তুমি একাই তাদের পরাস্ত করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে শহীদ হবে। কিন্তু যদি তুমি তাদের কথা মেনে নাও, অন্যায়ের পথে চলতে শুরু করো, তাহলে তুমি মরলে। তুমি একটা চতুষ্পদ জন্তুর মতন মরবে, কখনো শহীদের সম্মানও পাবে না। আঙ্কেল, আপনার কথাগুলো শুনে মনে আলাদা একটা শান্তি পেলাম। আপনি প্লিজ কথা বলেন আপনার পরিচিত কেউ থাকলে। আমি আপনার ছাদের নিচে দাঁড়িয়ে কথা দিচ্ছি, জীবনে যদি কোনোদিনও স্বপ্ন পূরণ হয় তাহলে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেব না, ন্যায়ের পথে চলব। এতে যদি কেউ বিরোধিতা করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আরেকটা জিনিস দরকার তোমার মধ্যে, সেটা হচ্ছে ধৈর্য। আমি যতদূর বুঝতে পারছি তুমি অন্তত ধৈর্যশীল একটা ছেলে। এই ধৈর্য শক্তি যতদিন পর্যন্ত তোমার ভিতরে আছে ততদিন তোমাকে কেউ হারাতে পারবে না। তুমি এগিয়ে যাবে দূর দূরান্তে, সবাই তোমার পিছু টানবে, কিন্তু তুমি তোমার ধৈর্যের শক্তি আর দৃঢ় প্রত্যয় নিয়ে সব কিছু ছাড়িয়ে চলে যাবে সুন্দর প্রান্তে। আমাকে অবশ্যই ধৈর্য শক্তির চূড়ায় আপনি পাবেন। আমি আমার জীবন দিয়ে দেব আমার জন্মভূমির জন্য, তবুও জন্মভূমিকে কোনো শত্রুর হাতে ছেড়ে দেব না। তুমি একদিন সফল হবে, কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। আমি কাল সকালেই কথা বলবো আমার পরিচিত কোনো এক অফিসারের সাথে। তুমি প্রস্তুত হয়ে নাও। আশা করি আমার কথা কেউ ফেলতে পারবে না। তোমাকে অনেক ট্রেনিং নিতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে। আজকে রাতে একটা কাজ করব। কি কাজ আঙ্কেল? তুমি ইন্টারনেটে গিয়ে যত সেনাবাহিনী ট্রেনিং আছে সবগুলো দেখবে। যদি তোমার সেটা দেখে মনে হয় তুমি এটা করতে পারবে, তাহলে তুমি সেটায় যুক্ত হবে। কিন্তু যদি দেখো মনে হয় তুমি পারবে না, তাহলে ওই কমান্ডো ট্রেনিংয়ে যাওয়া তোমার দরকার নেই। মাঝপথে কোনো কিছুই শেষ করলে সেই কাজটা সুন্দর হয় না। তাই যাওয়ার আগেই ভেবে নাও তুমি পারবে কি না। শুভ তখন কিছুটা সাহসী মুখে বলে, আমি শুভ, আপনাকে কথা দিচ্ছি যদি আমাকে তরবারি দিয়ে দুটুকরো করে দেওয়া হয় তবুও আমি আমার জায়গায় অনড় থাকবো। তুমি পারবে বাবা। আমার যতদূর মনে হচ্ছে তোমার ভিতরে যে আমি প্রত্যয় দেখতে পাচ্ছি সেটা যদি সঠিকভাবে প্রয়োগ করো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি এগিয়ে যাবে। রিহা তখন তার বাবা আর শুভর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। শুভর কোনো একটা গতি হবে এটা শুনে কিছুটা খুশি অনুভব করছিল, কিন্তু সেটা কেন জানা নেই। রিহা অজান্তেই মুখে মুচকি হাসি এনে বলল, ডিনারটা শেষ করে তোমাদের যত ইচ্ছা আলোচনা করো, এখন মনোযোগ দিয়ে খাওয়াটা শেষ করো। রিহার কথা শুভ আর রহমান সাহেব কিছুটা হেসে খাওয়া শেষ করলেন। খাওয়া শেষে শুভ চলে গেল নিজের রুমে। নিজের মনের মধ্যে অজানা এক অনুভূতি কাজ করছিল। সে কি পারবে সব বাধা পেরিয়ে সফল হতে, নাকি অদূরে হারিয়ে যাবে? শুভ নিজের মনের সাথে যুদ্ধ করছিল। আমি কি পারবো এত বড় দায়িত্ব নিজের কাঁধে বহন করতে? না না, আমাকে পারতেই হবে। আমি আঙ্কেলকে কথা দিয়েছি আমাকে যে করেই হোক সব বাধা পেরিয়ে সফল হতে হবে। আমাকে নিজের দেশের জন্য কিছু করতে হবে। রিহা তখন রুমে গিয়ে শুভর দেওয়ার সূত্রগুলো মুখস্থ করছিল আর মনে মনে শুভকে গালি দিচ্ছিল। শালা বান্দর, আমার বাড়িতে এসে আমাকে এত কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। এইসব সূত্র মুখ দিয়ে উচ্চারণ হয় না, এসব কিছু আমি কি করে মনে রাখবো? ধুর, ভালো লাগে না কিছু। এই অ্যানাকন্ডার জন্য সবকিছু শেষ হয়ে গেল। রিহা বিরক্ত হয়ে সূত্রগুলো পড়ছিল। ওদিকে শুভ বিছানায় শুয়ে ছটফট করছিল। রহমান সাহেব তার জুনিয়র কমান্ডো অফিসার রাসেলকে কল দিলেন। রাসেল সাহেব এতদিন পর নিজের স্যারের কল পেয়ে কৌতূহলী হয়ে ফোন ধরে বললেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আপনাদের দোয়ায় অনেক ভালো আছি স্যার। আপনি তো অবসরের পর আর একদিনও আসলেন না। আপনার আদর্শগুলো, আপনার বলা কথাগুলো অনেক মিস করি স্যার। আমার মতে অধমকে যে তোমরা মনে রেখেছো এটাই অনেক সৌভাগ্য। রাসেল, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। জি জি স্যার, আপনি এরকম বলবেন না। আপনার অবদানে এত দূর এসেছি আমি। আপনি আমাকে অনুরোধ করবেন কেন? আপনি আমাকে আদেশ করুন কি করতে হবে আমাকে। তোমার যদি সময় থাকে তাহলে কাল সকালে একবার আমার বাসায় আসতে পারবে?
এই ব্যাপার স্যার, এটার জন্য আপনি এভাবে বলবেন? আপনি কোনো চিন্তা করবেন না, কাল সকালেই আমি আপনার বাসায় পৌঁছে যাব। আচ্ছা তাহলে রাখি। রাসেল কাল মনে করে আসবে। ওকে স্যার। রহমান সাহেব ফোনটা রেখে শুয়ে পড়লেন। পরের দিন সকালে রাসেল সাহেব আসলেন, দরজা খুলে দিলেন রহমান সাহেব। শুভ উত্তেজনায় কিছুটা অস্বস্তিতে পড়ে গেছে, মুখ দিয়ে সুন্দর মতো কথা উচ্চারিত হচ্ছিল না তার। রাসেল সাহেব এসে রহমান সাহেবের পাশে বসলেন। রাসেল, তোমার দায়িত্বের খবর কি? সবকিছু ঠিক আছে তো? আপনার দোয়ায় সব কিছু ভালোই আছে, কিন্তু আপনার পদে আমাকে বসিয়ে রেখেছে। আপনি যেরকমভাবে সব কিছু পরিচালনা করতেন সেটা আমার পক্ষে কখনোই সম্ভব না। আপনি আমার অনুপ্রেরণা স্যার। আরে সবসময় এরকম বলতে থাকো কেন? তোমার যোগ্য না থাকলে তুমি কখনো এই জায়গায় আসতে পারতে না। আমি শুধু একটা পথ মাত্র, যে পথ দিয়ে হেঁটে তুমি তোমার সফলতার চূড়ান্তে পৌঁছেছ। তবুও স্যার, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এসব বাদ দাও রাসেল, এখন তোমাকে যে কারণে ডাকলাম সেটা শোনো। জি বলুন স্যার। আমার বাসায় একটা ছেলে আছে, মাস্টার কমপ্লিট করেছে, এখন চাকরির জন্য খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমি তাকে বলেছি সেনাবাহিনীতে জয়েন হওয়ার জন্য। তোমার কাছে কি কোনো সুযোগ আছে? যদি সুযোগ থাকে তাহলে ওকে অ্যাপ্লাই করার সুযোগ করে দাও। স্যার, এই 1 মাসে তো কোনো প্রকার নিয়োগ নেই, তবে পরের মাসের শুরুতে নিয়োগ দেওয়া হবে, তখন তাকে অ্যাপ্লাই করতে বলবেন। আমার পক্ষ থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে দাঁড়াও, তুমি আগে দেখে নাও ওর শারীরিক গঠন, উচ্চতা সবকিছু ঠিক আছে কিনা। আরে স্যার, আপনি থাকতে আমার মতো অযোগ্য কিভাবে বাছাই করবে? আপনি যাকে বাছাই করবেন সে হবে সবার সেরা। আমার বিশ্বাস, আপনি যেদিন আমাকে বাছাই করেছিলেন, আমার থেকে অনেক শক্তিশালী এবং লম্বা ছেলেকে আপনি পিছনে ফেলে আমাকে বাছাই করেছিলেন। আমি কোনোদিন আশা করি নাই আপনি আমাকে বাছাই করবেন, কিন্তু আপনি সেদিন বলেছিলেন যে আমার মধ্যে আপনি দেশপ্রেম দেখতে পাচ্ছেন। আমার চোখে মুখে নাকি দেশপ্রেম ফুটে উঠেছিল সেদিন। আপনি আমাকে সেই জন্য বাছাই করেছিলেন। আজ আপনি আমাকে বাছাই করার দায়িত্ব দিচ্ছেন। আমার মতো অযোগ্যর পক্ষে এটা সম্ভব না। আচ্ছা, তোমার দেখা লাগবে না, ওকে শুধু ডেকে আনি, ওর সাথে তোমার দেখা করিয়ে দিই। তারা কথা বলছিল, এর মধ্যে রিহা চা নিয়ে তাদের সামনে আসলো। রাসেল সাহেব রিহাকে দেখে চিনতেই পারছিলেন না, কিন্তু সেই রিহাকে ছোটবেলায় অনেক কোলে নিয়েছেন তিনি। রহমান সাহেব অনেক সময় নিজের মেয়েকে একা বাড়িতে রেখে যাওয়ার ভয়ে নিজের সাথে নিয়ে যেতেন। রহমান সাহেব তখন হাসতে হাসতে রাসেল সাহেবকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রাসেল, ওকে চিনতে পেরেছো? চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কিছুতেই আন্দাজ করতে পারছি না স্যার। আরে ও হচ্ছে আমার মেয়ে রিহা। ও স্যার, ও তো অনেক বড় হয়ে গেছে। আমি চিনতেই পারছিলাম না। ছোটবেলায় তো কত দেখেছি, কিন্তু চোখের পলকেই এত বড় হয়ে গেল। সময় তো কারো জন্য থেমে থাকে না। যখন তোমাকে সাধারণ একটা অফিসারের জন্য নিয়োগ দেওয়ার জন্য সিলেক্ট করেছিলাম, তখন আমি ছিলাম একজন সহকারী অফিসার, এরপর সেনাপ্রধান হলাম। তুমিও সহকারী অফিসার হলে, এরপর তুমি সেনাপ্রধান হলে, আমি অবসর নিয়ে নিলাম। এতদিন হয়ে গেল, এই 2 বছরের রিহা আজ 19 বছর। দেখতে দেখতে 17টা বছর চলে গেল। সত্যি স্যার, মনে হচ্ছিল এই সেদিন আপনার আন্ডারে আমি কাজ করছিলাম। দেখতে দেখতে আমরাও তো সেনাপ্রধানের দায়িত্বে 3 বছর হয়ে গেল। তা রিয়া মামনি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আঙ্কেল, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তখন রহমান সাহেব রিহাকে বললেন, রিহা, তুমি ওপরে যাও, গিয়ে শুভকে ডেকে নিয়ে আসো। রিহা তখন শুভকে ডাকতে উপরে চলে গেল। শুভ তখন কৌতূহলী হয়ে শুধু রুমে পায়চারি করছিল। রিহা এসে বলল, এই যে আপনাকে আব্বু ডাকছে, আব্বুর বন্ধু এসেছে আপনার সাথে দেখা করতে। কথাটা শুনে শুভর বুকটা শুকিয়ে গেল। শুভ তখন বুকে অনেকটা সাহস জুগিয়ে নিচে আসলো। শুভকে দেখে রহমান সাহেব রাসেল সাহেবকে বললেন, রাসেল, এই হচ্ছে শুভ, আমার ছেলের মতন। ওকে তুমি তোমার সাথে নিয়োগের ব্যবস্থা করো। আমি কথা দিচ্ছি, এই ছেলে একদিন তোমার জায়গা দখল করবেই। আপনি যখন বলেছেন তাহলে অবশ্যই হবে। আপনার চোখ কখনো খারাপ কিছু দেখতে পারে না। কি কিন্তু রাসেল? আসলে স্যার, ওর বয়স মনে হয় একটু বেশি। মাস্টার কমপ্লিট করে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়ার একটু কষ্টকর, এর জন্য কিছুটা কম বয়সে যোগ দিতে হয়।
সেটা আপনি ভালো করেই জানেন স্যার। সেজন্য তো তোমাকে ডেকে নিয়ে আসলাম, যাতে তুমি ওকে হেল্প করতে পারো। তবে আমি কথা দিচ্ছি এসব কিছু ধৈর্যের সাথে করবে। ওকে স্যার, আপনি যখন বলছেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, যে করেই হোক ওর ব্যবস্থা আমি করব। শুভ চুপচাপ শুধু দুজনের কথা শুনে যাচ্ছিল। তখন রাসেল সাহেব শুভর দিকে ফিরে প্রশ্ন করলেন, আচ্ছা শুভ সাহেব, মনে করেন এমন একটা পরিস্থিতিতে আপনি করলেন যেখানে একদিকে আপনার পরিবার, আপনার সবচেয়ে প্রিয় বস্তু, আর অন্যদিকে আপনার দেশ, আপনি কোন দিকে যাবেন? অবশ্যই আমি আমার দেশের দিকে যাব স্যার, কারণ আমার পরিবার অথবা আমার প্রিয় বস্তুটা হারিয়ে গেলে হয়তো আমার একজনের হারিয়ে যাবে, কিন্তু আমার দেশকে হারিয়ে ফেলে দেশের কোটি কোটি মানুষের পরিবার, প্রিয় বস্তু হারিয়ে ফেলবে। আমার একজনের হারিয়ে ফেলাতে যদি লক্ষ কোটি মানুষের ফিরে পাওয়া হয়, তাহলে ক্ষতি কি? আমার একজনের সবকিছু হারিয়ে ফেলা। অসাধারণ, সত্যি অসাধারণ তোমার উত্তর। আমি আশা করব তুমি একদিন এদেশের সর্বোচ্চ সাহসী বুদ্ধিমান কমান্ড অফিসার হবে। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে হেল্প করার। আপনাদের দুজনের আশীর্বাদ আমার সাথে থাকলে আমি যে কোনো বাধা অতিক্রম করতে পারবো। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এরকম করে বলছো কেন? এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব হলো সঠিক মানুষকে সঠিক পদে নিয়োগ করা। সেক্ষেত্রে আমার মনে হয় তুমি এটা সর্বোচ্চ যোগ্য ব্যক্তি। আমাকে যে যোগ্য মনে করেছেন এতে আমি গর্বিত স্যার। তখন রাসেল সাহেব রহমান সাহেবের দিকে তাকিয়ে বললেন, স্যার, আমার তো আর বসে থাকলে হবে না, এটা আপনার আদর্শ। কাজের সময় কাজ। আপনি একটা কথা আমাকে বারবার বলতেন, কাজের সময় কোনো অহেতুক গল্প না করার কথা। হ্যাঁ অবশ্যই, আমি আমার আদর্শে চিরদিন অটুট থাকবো। তুমি তোমার দায়িত্বে চলে যাও, 1 মাস পর অবশ্যই শুভ তোমার কাছে যাবে। ওকে স্যার। বলে রাসেল সাহেব বেরিয়ে গেলেন। আর রহমান সাহেব শুভর পিঠে হাত দিয়ে বললেন, বেস্ট অফ লাক শুভ, তোমার জন্য আমার তরফ থেকে সর্বোচ্চ শুভকামনা রইল। 1 মাস পর থেকে তুমি ট্রেনিং শুরু করবে। শুভ আর থাকতে পারলো না, আবেগের বশে রহমান সাহেবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কান্না করতে করতে বলল, সত্যি আঙ্কেল, আপনি অতুলনীয়। আপনার তুলনা আপনি নিজেই। আমার মতো এরকম অপরিচিত অজানা একটা ছেলেকে এভাবে নিজের বাড়িতে ঠাঁই দিয়ে নিজের ছেলের মতো আগলে রেখেছেন। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? আরে এরকম করে বলছো কেন? তুমি তো আমার ছেলের মতন। তুমি যদি আমার ঋণ শোধ করতে চাও তাহলে এই উপায়টা আছে। কি উপায় আঙ্কেল? আমি জীবন দিয়ে হলে সেটা পূরণ করব। তুই প্লিজ আমার মেয়েটাকে এইচএসসি পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করে সেই ব্যবস্থা করো। 2 মাস পর থেকে ওর এক্সাম শুরু। রহমান সাহেব শুভর দিকে তাকে একটা মুচকি হাসি দিলেন। শুভ কিছুটা হাসি মুখে বলল, আপনার ওই ফাজিল মেয়েকে আমি অবশ্যই সর্বোচ্চ ভালো রেজাল্ট করানোর চেষ্টা করব। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল। আপনি শুধু আমাকে একটা অধিকার দিন। কি অধিকার বলো? আপনি শুধু ওকে শাসন করার অধিকারটা আমাকে দিয়ে দিন। দেখবেন আমি ওকে ভয় দেখে সবসময় পড়ালেখায় মনোযোগী করিয়ে নেব। এটা আবার বলতে হয় নাকি? তুমি ওর শিক্ষক, ওকে শাসন করার সম্পূর্ণ অধিকার তোমার আছে। ওকে আঙ্কেল, আপনি আর কোনো চিন্তা করবেন না। এইচএসসিতেও A+ পাবে নিশ্চিত। এরপর শুভ চলে যায় নিজের রুমে। বিকেলের দিকে রেহার কাছে গিয়ে বলে, কি ব্যাপার রিহা, তুমি কালকে আমার দেওয়া সূত্রগুলো কি মুখস্থ করেছো? জি, মুখস্থ করেছি। এরপর শুভ সবগুলো সূত্র একে একে ধরল। রিহা চুপচাপ সঠিক সঠিক বলল। এই তো তুমি পেরেছো, তাহলে পড়াশোনা এরকম পড়ো কেন? এরপর শুভ একে একে কিছু অঙ্ক করালো। শুভ যখন কলম নাড়িয়ে রিহাকে পড়া বুঝিয়ে দিচ্ছিল, তখন রিহা অবাক চোখে শুভর দিকে তাকিয়েছিল। শুভ দেখতে অসম্ভব সুন্দর। রিয়া শুধু তাকিয়েছিল তার মুখটার দিকে, মনে মনে বলল, কে পারে এরকম একটা ছেলেকে হাতছাড়া করতে? কি অদ্ভুত তার চাহনি, এই মায়াবী তার চেহারা। আমি তো ওর চোখের দিকে তাকালে নিজেকেই হারিয়ে ফেলি। শুভ পড়ানো শেষ করে নিজের রুমে যায়। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। শুভ জোর করে রিহাকে পড়ায়। রিহা আগের মতো দুষ্টামি করে না। আজ শুভ রাসেলের কাছে যাবে। তার কাছে গিয়ে আজ থেকে সে সেনাবাহিনীর ট্রেনিং শুরু করবে। সকালে নিজের রুমে সাবান নিয়ে বের হয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে একটা টাওয়াল পরে দাঁড়িয়েছিল। রিহা শুভর প্রেমে পাগল হয়ে গেছে এই 1 মাসে। শুভ আজ থেকে ট্রেনিং এ যাবে, তাই রিহা সকাল সকাল চা নাস্তা নিয়ে শুভর রুমে আসলে। শুভর রুমে ঢুকে শুভকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিহা চিৎকার করে উঠল। শুভ হঠাৎ করে এমন চিৎকার শুনে দৌড়ে গিয়ে মুখটা চেপে ধরল। এই, এরকম চিৎকার করো কেন?
শুভর খালি গা থেকে টুকটুক করে জল গড়িয়ে পড়ছিল। শুভ রিহার মুখ চেপে ধরা অনেকটা কাছে চলে এসেছে। রিহা শুভকে এইভাবে অনুভব করে নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। শুভ হঠাৎ করে ছেড়ে দিয়ে কিছুটা পেছনে চলে গেল। রিহা ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, কি ব্যাপার, আপনি আমাকে মেরে ফেলবেন নাকি? আর সকাল সকাল এভাবে দাঁড়িয়ে থাকলে তো যে কেউ দেখেই চিৎকার করবে। শুভ এতক্ষণে নিজের গায়ের দিকে খেয়াল করলো। এবার শুভ চিৎকার দিয়ে উঠল। রিহা শুভর এমন অবস্থা দেখে হাসছিল। শুভ তাড়াতাড়ি একটা শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। এই ছেলে, তুমি কি বুঝো না? তোমাকে এই অবস্থায় দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইচ্ছে করে তোমার মোহমায়া হারিয়ে যেতে। শুভ শার্ট প্যান্ট পরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে নাস্তা করে বেরিয়ে পড়ে রাসেল সাহেবের সাথে দেখা করার জন্য। সেখানে পৌঁছে কিছুটা ভয় পেয়ে যায় শুভ। শত শত ছেলে মেয়ে সবাই নিজের জীবন উৎসর্গ করতে চায় নিজের দেশের জন্য। সবার মধ্যে কি শুভ নিজেকে প্রমাণ করতে পারবে? শুভ রাসেল সাহেবের অফিসের ভিতরে গেল। রাসেল সাহেব শুভকে দেখে হাসি মুখে অভিবাদন জানালেন। এগিয়ে এসে শুভকে বললেন, কি ব্যাপার শুভ, কেমন আছো? জি স্যার, অনেক ভালো। আপনি? আমিও ভালো আছি। এরপর রাসেল সাহেব শুভকে নিয়ে গেলেন একটা জায়গায়। অনেক অফিসার সেখানে উপস্থিত। শুভকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলো। শুভ সব রিচুয়াল খুব মনোযোগ দিয়ে করছিল। এরপর তাকে বসিয়ে রাখা হয় একটা জায়গায় প্রায় 3 ঘন্টা। বিকাল হয়ে গেছে, তখন রাসেল সাহেব এসে বললেন, শুভ, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? তুমি তো সিলেক্ট হয়ে গেছো, আগামীকাল থেকে ট্রেনিং শুরু। শুভ তখন খুশিতে নির্বাক হয়ে গিয়েছিল। রাসেল সাহেবকে বিদায় জানিয়ে বাসায় আসে। রিহা তখন টেনশনে মরে যাচ্ছিল। শুভকে আসতে দেখে দৌড়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনাকে কি সিলেক্ট করা হয়েছে? আঙ্কেল কি বলল? তোমাদের দোয়ায় আমি সিলেক্টেড হয়েছি। কাল থেকে ট্রেনিং শুরু। মূলত আঙ্কেল বলে দেওয়াতে রাসেল সাহেব একটু তাড়াতাড়ি আমার সবকিছু করেছিলেন। আচ্ছা, বুঝতে পারছি। এখন খেতে আসেন তাড়াতাড়ি। শুভ খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বিশ্রাম নিল। সন্ধ্যের পর শুভ রিহার রুমে গেল। রিহা তখন বই নিয়ে নাড়াচাড়া করছিল। শুভকে দেখে অবাক হয়ে বলল, আরে, আপনি আজকেও পড়াতে চলে এসেছেন? আচ্ছা, আপনার কি বিশ্রামের প্রয়োজন নেই? কাল থেকে আপনার এত বড় একটা কাজ শুরু হচ্ছে, আর আপনি আজকেও আমাকে পড়াতে এসেছেন? আমাকে না জ্বালালে কি আপনার শান্তি হয় না? কথাগুলো একদমই বলে যাচ্ছিল রিহা। আর শুভ রিহার মুখের দিকে তাকিয়েছিল। অসম্ভব সুন্দর মেয়েটার সাথে তার দুষ্টুমি আর নানা রকম আজব কাজ কারবার শুভকে আরো মুগ্ধ করে। শুভ হয়তো নিজের অজান্তে তাকে পছন্দ করে ফেলেছে। রিয়া অবশ্য মনে মনে চাইছিল শুভ যাতে তাকে পড়াতে আসে। শুভকে এক মুহূর্তে না দেখলে এখন তার আর ভালো লাগে না। এত সব কথা বাদ দাও। আর 10 দিন পরে তোমার পরীক্ষা। যদি এইচএসসিতে ভালো রেজাল্ট না করো তাহলে ভালো ভার্সিটিতে চান্স পাবে না। আমি পড়াশোনাই করব না, রেজাল্ট খারাপ হোক বা ভালো হোক। কেন? পড়াশোনা না করে কি করবে? পড়াশোনা না করলে তোমাকে তো বিয়ে দিয়ে দেবে আঙ্কেল। ক্ষতি কি? তাহলে তো বিয়ে করে নিব। ও মা, তাই নাকি? তাহলে তো ভালোই মনে হয় পড়াশোনায় ফাঁকে ফাঁকে লাইন মারাটাও ভালোই শিখে ফেলেছো। এখন কি পছন্দের মানুষকে বিয়ে করবে? রিহা মুচকি হেসে মনে মনে ভাবলো, পড়াশোনার ফাঁকে ফাঁকে লাইন মারাটা তো আপনিই শেখালেন। আপনাকে না দেখলে আমার যে এখন আর এক মুহূর্তও ভালো লাগে না। প্রতিটা মুহূর্তে আপনাকে আমি চোখের সামনে দেখতে পাই। শুভ তখন রিহার সামনে হাত নেড়ে বলল, আরে এত তাড়াতাড়ি স্বপ্নে গেলে চলবে না। আগে পড়াশোনা করো, তারপর না হয় পছন্দের মানুষকে বিয়ে করবে। আগে তো পরীক্ষাটা দাও মনোযোগ দিয়ে। রিহা তখন বিরক্ত হয়ে বইটা বের করলো। বই বের করে শুভর হাতে দিল। শুভ বই হাতে নিয়ে অঙ্ক করাচ্ছিল। তখন তার পায়ে একটা নরম কিছু অনুভব করলো। শুভ নিচের দিকে তাকিয়ে দেখে তার পায়ের উপর রিহা পা তুলে বসে আছে। শুভ তখন রিহার দিকে তাকিয়ে বলল, এই, এটা কি হচ্ছে? রিহা না জানার ভান করে বলল, কোনটা কি হচ্ছে? তুমি আমার পায়ের ওপর পা তুলছো কেন? আসলে নিচের ফ্লোরটা অনেক ঠান্ডা, এর চেয়ে আপনার পাটা অনেক গরম আছে, তাই আপনার পায়ের উপর পা তুলে বসে আছি। ফ্লোর ঠান্ডা? তাহলে তো মোজা পরে বসতে পারতে। আমার পায়ের ওপর পা তোলার দরকার কি? আপনি একটু বেশি কথা বলেন। আপনি আমাকে পড়াতে এসেছেন, পড়িয়ে চলে যান। আমি কোথায় পা রাখবো না রাখবো সেটা আমার বিষয়। শুভ আর কোনো কথা বলল না। রিয়াও মুচকি এসে শুভর পড়ানোর দিকে মনোযোগ দিতে থাকে। শুভ পড়ানো শেষ করে নিজের রুমে চলে গেল।
কাল থেকে তার জীবনে নতুন একটা সূর্য উঠবে, নতুন দিন তার জন্য অপেক্ষা করছে। হয়তো সেই নতুন দিনে সে নতুন ভাবে বেঁচে থাকবে, নয়তো বা সেখানেই তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। শুভ এক্সাইটমেন্টে রাতে ঘুমাতে পারছিল না। পরের দিন সকাল হতে রিহা লাফ দিয়ে বিছানা থেকে উঠল। আজ থেকে তো শুভর ট্রেনিংয়ে যাওয়ার কথা, তাহলে আমি এখানে শুয়ে আছি, আমাকে তো তাড়াতাড়ি উঠতে হবে। রিহা তাড়াতাড়ি করে উঠে কিচেনে গেল, গিয়ে নাস্তা বানানো শুরু করলো। ফজরের নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন রহমান সাহেব। শুভ অনেক রাত পর্যন্ত চিন্তায় কাটিয়েছে, তাই সকাল সকাল উঠতে পারছিল না। রিহা তার বাবাকে চা দিয়ে হাতে নাস্তা নিয়ে শুভ রুমের দিকে গেলে। রুমের বাইরে দাঁড়িয়ে কতক্ষণ গলা দিয়ে শব্দ করলো, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স পেল না। কালকের ঘটনার জন্য আজকে রুমে ঢোকার আগে এমনটা করছিল রিহা। রিহা কোনো কিছু না ভেবে শেষে রুমে ঢুকে গেল। রুমে ঢুকে দেখলো শুভ এখনো শুয়ে আছে। রিহা কিছুটা রেগে গিয়ে শুভর কাছে গেল। আমি ওনার জন্য সকাল সকাল উঠে নাস্তা বানালাম, আর উনি কিনা এখনো শুয়ে আছেন। এই যে মিস্টার, এই স্যার, এই বান্দর। বলে শুভকে ধাক্কা দিচ্ছিল রিহা। শুভ তখন লাফ দিয়ে উঠল। এই কে? তুমি কেন আমাকে এভাবে ধাক্কা দিচ্ছ? আজকে থেকে না আপনার ট্রেনিং শুরু, 8টা বাজতে চললো, আপনি এখনো শুয়ে আছেন? ও মাই গড, 8টা বেজে গেছে। শুভ তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এসে নিজের জামা কাপড় পরে রেডি হয়ে নিল। রিহা তখন নাস্তা নিয়ে শুভ রুমে বসেছিল। শুভ চলে যেতে চাইলে রিহার সামনে দাঁড়িয়ে বলল, রেডি হয়ে কোথায় যাচ্ছেন? নাস্তাটা করে যান। অনেক লেট হয়ে গেছে, 9টার আগে পৌঁছতে হবে। এখন নাস্তা করতে পারবো না, একেবারে বিকালে এসে খাবো। কি বললেন? আমি এত কষ্ট করে সকাল সকাল উঠে আপনার জন্য নাস্তা বানালাম, আপনি কিনা না খেয়ে চলে যাবেন? এই নাস্তাটা শেষ না করলে আপনাকে খুন করে দিব। শুভ বুঝতে পারলো আজ নাস্তা না করে গেলে তার খবর আছে, তাই তাড়াতাড়ি করে নাস্তা করে নিচে আসলো। নিচে এসে রহমান সাহেবকে বলল, আঙ্কেল, আজকে থেকে আমার নতুন দায়িত্ব শুরু। আপনি দোয়া করবেন যাতে আমি আপনাদের আদর্শে নিজেকে গড়ে তুলতে পারি, সকল বাধা যেন ধৈর্যের সঙ্গে পেরিয়ে উঠতে পারি। রহমান সাহেব তখন সোফা থেকে উঠে শুভর পিঠে হাত দিয়ে বলেন, জানি বাবা, তুমি পারবে সব সময় আমার বলা কথাগুলো মনে রাখতে, সেটার উপর নিজের জীবনকে পরিচালনা করবে, দেখবে তুমি সফল হবে। শুভ এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল রাসেল সাহেবের কাছে। বাড়ি থেকে ট্রেনিং গ্রাউন্ড বেশি দূরে না, প্রায় 20 মিনিটের রাস্তা। শুভ তাড়াতাড়ি করে গিয়ে সেখানে উপস্থিত হলো। প্রথমেই দৌড় শুরু হলো। শত শত নতুন ছেলেদের সাথে দৌড়াতে প্রথম প্রথম ভালো লাগলো তার, কিন্তু প্রায় 5 মিনিট পর সে ক্লান্ত হয়ে গেল। এরকম দৌড়ানোর অভ্যাস নেই তার। হঠাৎ করেই শুরু হওয়ায় কিছুটা ক্লান্ত হয়ে গেল, কিন্তু পেছন থেকে হুইসেলের আওয়াজ আসছিল। শুভ ক্লান্ত শরীর নিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ে যাচ্ছিল। এরপর তাদেরকে একজন অফিসার এসে সবকিছু বুঝিয়ে দিলেন কিভাবে নিয়ম মাফিক চলতে হবে, রুটিন অনুযায়ী খেতে হবে, রুটিনের বাইরে কিছু করা যাবে না। শুভ সব নিয়ম কানুনের ভিতর চলতে পারবে তো? শুভর মনে অদম্য এক আত্মশক্তি কাজ করছে, যে আত্মশক্তি তাকে নতুন করে প্রেরণা যোগাচ্ছিল। এরপর শুরু হলো বিভিন্ন রকম এক্সারসাইজ। শুভ পুরোটা দিন এরকম এক্সারসাইজ আর বিভিন্ন নতুন নতুন নিয়ম এবং রুটিনের মধ্য দিয়ে কাটিয়ে দিল। শুভ বিকেলবেলা রিহাদের বাসার দিকে আসলো, কিন্তু তার প্রচন্ড খিদে পেয়েছিল। দুপুরে তাদের জন্য ওখানে খাবার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা শুভ খেতে পারছিল না। খাবারের মেনুতে ছিল সবজি আর ভাত। শুভ এত জঘন্য সবজি জীবনেও খায়নি, কিন্তু তাকে এখন এগুলো খেতে হবে, কারণ এগুলোর ভিতরে অনেক প্রোটিন আছে, যেগুলো শরীরের ভিতরের মাসলগুলো স্ট্রং করবে। শুভ রাস্তার চারপাশে বিভিন্ন খাবারের দোকান দেখে অনেক লোভ হচ্ছিল, কিন্তু সে সবকিছু এখন খেতে পারবে না, তার জন্য ফ্যাট একেবারেই নিষিদ্ধ। শুভ সারাদিনের ক্লান্তি শেষে একরকম সেন্সলেস অবস্থায় বাসায় ফিরল। দরজা নক করতে রিহা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আপনার আজকে ট্রেনিং কেমন হলো? খুব ভালো, কিন্তু আমি অনেক ক্লান্ত, আমাকে এখন একটু বিশ্রাম নিতে হবে। ওকে, তাড়াতাড়ি ভেতরে আসেন, এসে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। শুভ নিজের রুমে চলে গেল, গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। ওদিকে শুভর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল রিহা, কিন্তু শুভ আর নিচে আসলো না, তাই নিজেই খাবার নিয়ে শুভ রুমে গেল। এই যে, আপনি এখন খেয়ে নিন, উঠুন বলছি। রিহা, তুমি এখন যাও, আমি কিছুক্ষণ পর খাবো, আমি অনেক ক্লান্ত আজকে। না খেলে ক্লান্তি আরো বাড়বে, তাই তাড়াতাড়ি খেয়ে নিন। শুভ বুঝতে পারলো এই মেয়েকে মানানো সম্ভব না, তাই উঠে অল্প কিছু খেয়ে আবার শুয়ে পড়লো। কিন্তু তার এখন শুলে চলবে না। সন্ধ্যা হতে রিহা রুমে গেল। রিহা অবাক হয়ে মনে মনে বলল, এই লোকটার কি শান্তি নেই? প্রত্যেকটা দিন পড়াতে আসে,
নিজের শরীরে কি অবস্থা করেছে। কি ব্যাপার রিহা, তাড়াতাড়ি বই বের করো। আচ্ছা, আপনি যে এত বড় একটা জবের জন্য সিলেক্টেড হলেন, আপনি আমাকে ট্রিট দেবেন না? সে তো অবশ্যই দেব। বলো তুমি কি ট্রিট চাও? আমি যা চাইবো সত্যি তাই দিবেন তো? হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেব। প্রমিস করছেন কিন্তু? হুম। ওকে, চলেন এখন আমাকে নিয়ে ঘুরতে যাবেন। আজকে রাতে আমরা রিকশায় করে পুরো শহরটা ঘুরবো, এরপর ডিনার করে বাসায় ফিরবো। কি পাগল হয়ে গেছো? কি সব আবল তাবল বলছো? আমি কেন তোমাকে নিয়ে ঘুরতে যাব, তাও আবার এই রাতের বেলা? আর আঙ্কেল কি মনে করবে? আব্বুকে মানানোর দায়িত্ব আমার। আর আপনি কিন্তু বলেছেন আমাকে আমি যা চাইবো তাই দিবেন। এখন কি কথা রাখবেন না? প্রমিস করেছেন কিন্তু। শুভ বিশাল এক বিপাকে পড়ে গেল। কি করবে সে? শুভ তখন বাধ্য হয়ে রিহাকে নিয়ে ঘুরতে বের নিতে হলো। রহমান সাহেব এতে কোনো আপত্তি করলেন না। এটা শুভকে কিছুটা অবাক করলো। মনে মনে ভাবলো হয়তো তিনি অনেক বিশ্বাস করে ফেলেছেন তাকে। শুভ কিছুতে এই বিশ্বাসের অমর্যাদা করতে চায় না। রিকশার পাশাপাশি বসে এসব কথা ভাবছিল শুভ, তখন রিহা ধাক্কা দিয়ে বলল, এই যে এই রাতের বেলা কাকে নিয়ে এত কি ভাবছেন? রিহার ধাক্কায় শুভর হুঁশ ফিরল। শুভ বলল, কিছুই ভাবছি না। এই রাতের বেলা কেন আমাকে নিয়ে বেরোলে? এখন আমরা কোথায় ঘুরবো আন্দাজি? চলেন তাহলে আমার একটা পছন্দের জায়গা নিয়ে যায় আপনাকে। এরপর রিহা শুভকে নিয়ে একটা সুন্দর রেস্টুরেন্টের সামনে গেল। শুভ এত দামি একটা রেস্টুরেন্ট দেখে কিছুটা লজ্জা পেল, কারণ তার কাছে বেশি টাকা নেই যে এই রেস্টুরেন্টে ডিনার করাবে। তবুও রিহা ওকে টেনে ভিতরে নিয়ে গেল। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। চারদিকে নানা রকম লাইটের মধ্যে ছাদের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পুরো ছাদটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক যুবক যুবতী সেখানে বসে আছে। শুভ তাদের মধ্যে একটা টেবিলে রিহাকে নিয়ে বসলো। চারপাশে সবাই নিজের প্রেমিকা অথবা বউ নিয়ে এসেছে, আর সে তার ছাত্রীকে নিয়ে এসেছে। এই যে এই জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। কিন্তু তুমি সবসময় আমাকে এই যে বলে ডাকো কেন? আমার তো নাম আছে শুভ। তাহলে এই যে বলে ডাকার দরকার কি? আপনি তো আমার টিচার, তো আপনাকে কিভাবে নাম ধরে ডাকবো? তাহলে টিচারকে যেটা বলে ডাকে স্যার বলে ডাকবে। এই যে কথাটা শুনতে আমার খুব খারাপ লাগে। ওকে স্যার, এখন থেকে স্যার বলেই ডাকবো। এখন বলেন কি খাবেন স্যার? তোমার যা ইচ্ছা অর্ডার করো, আমার কোনো পছন্দ নেই। তুমি যা খাবে আমিও সেটাই খাবো। এই যে গুড বয়ের মত কথা। এরপর রিহা অনেক খাবার অর্ডার করে। শুভ চুপচাপ দেখে যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে রিহা কোথাও একটা চলে গেল। একটু পর ফিরে আসলো, এসে বলল, চলে আমরা চলে যাই, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। দাঁড়াও, আমি বিলটা দিয়ে আসি। বিল আমি দিয়ে দিয়েছি, আপনি চলেন বাসায় যাব। কেন? তুমি কেন বিল দিতে গেলে? আমি ট্রিট দেবো তাই তোমাকে নিয়ে আসলাম। তুমি বিল দিলে আমার ট্রিট দেওয়া কিভাবে হলো? আপনি একটু বেশি কথা বলেন। আপনি আমাকে ট্রিট দিয়েছেন কোনটা জানেন? আপনি যেই আজকের দিনটা আমাকে পড়া থেকে মুক্তি দিয়েছেন, এটাই আমার জন্য অনেক বড় ট্রিট। এখন তাড়াতাড়ি চলেন, বাসায় যাব। শুভ আর কিছু না বলে রিহার সাথে বাসায় চলে আসে। পরের দিন থেকে রিহাও কিছুটা মনোযোগী হয়ে গেল পড়ার দিকে, কারণ আর এক সপ্তাহ হাতে আছে। এরপর দু একদিন এমনিতেই চলে যাবে। এইচএসসি এক্সামটা দিতে হবে, দিয়ে তার মনের আশাটা পূরণ করবে। ওদিকে শুভ নিজের ট্রেনিং এ ব্যস্ত হয়ে গেল। দেখতে দেখতে 3টে মাস কেটে গেল। শুভ 2 মাস হলো বাসায় নেই, ট্রেনিং এর জন্য দূরে কোথাও গিয়েছে। রিহা পরীক্ষা শেষ করে প্রতিদিন রাতে শুভর জন্য অপেক্ষা করে। না জানি কোন দিন হঠাৎ করে শুভ আসে তার কাছে। প্রতিদিন শুভর জন্য কান্না করে। ওদিকে শুভ দূরে একটা শহরে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। ট্রেনিং এ অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। প্রতিটা মুহূর্ত তার কাছে অনেক কষ্টকর মনে হয়। এই কয়েকদিনে সে বুঝতে পেরেছে সে রিহার প্রতি কতটা আসক্ত হয়ে পড়ছে। প্রতিটা মুহূর্তে রিহার কথা মনে হয়। কোন দিন তার এই ট্রেনিং শেষ হবে জানা নেই। কোন দিন সে রিহার কাছে ফিরে যাবে, গিয়ে নিজের মনের কথাটা বলবে, এই অপেক্ষায় প্রহর গুনছিল। ওদিকে রিহার এক্সামের রেজাল্ট দেবে 1 সপ্তাহ পর। রিহা এক্সামের রেজাল্টের কথা চিন্তা না করে চুপচাপ শুধু মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। অনেকদিন থেকে রিহা দুষ্টুমি করা বাদ দিয়ে দিয়েছে। নিজের মেয়ের এমন শান্তশিষ্ট স্বভাব তার কাছে কেমন জানি লাগছিল। তাই রিহার সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রিহা? অনেকদিন থেকে লক্ষ্য করছি তুমি আগের মতন দুষ্টুমি করো না, আগের মতন কথা বলো না, কি হয়েছে তোমার?
কিছু না বাবা, এমনিই ভালো লাগছে না। কি হয়েছে বাবাকে খুলে বলো। আমি আমার মেয়ের এমন পরিস্থিতি দেখতে চাই না। রিহা তখন কান্না করে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি তোমাকে একটা কথা বলি, বলো আমার কথাটা তুমি রাখবে? তুই আমার একমাত্র মেয়ে, তোর কোনো কথা কি আমি জীবনও না করেছি? তুই যেটা বলেছিস সেটাই হবে, বল কি বলতে চাস। আমি প্রমিস করলাম তোর কথা আমি রাখবো। বাবা, আমি শুভকে ভালোবেসে ফেলেছি। ওকে তুমি এসব কাজ থেকে ফিরিয়ে এনে আমার কাছে এনে দাও প্লিজ। রহমান সাহেব তখন কিছুটা মুচকি হেসে বললেন, সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু ও এখন নিজের কেরিয়ার গঠনে ব্যস্ত আর তোমার বয়স কম। তুমি পড়াশোনায় মনোযোগী হও। শুভ একটা ভালো পজিশনে গেলে তোমার সাথে ওর বিয়ে দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। হইছে, এখন খুশি হয়েছে তো, এখন আর এরকম মনমরা হয়ে থাকবে না। তোমাকে দুষ্টু মিষ্টি আর ফাজলামিতেই বেশি মানায়। কিন্তু বাবা, ও কি আর আসবে না? আমি প্রতিদিন ওর জন্য অপেক্ষা করি, কিন্তু ও আসে না। ও 10-12 দিনের মধ্যেই চলে আসবে। আমি যতদূর জানি 4 মাসের মধ্যেই ট্রেনিং শেষ হয়ে যায়। ও যদি ট্রেনিংয়ে সিলেক্ট হয় তাহলে সরাসরি কমান্ডো অফিসার হিসেবেই জয়েন করবে। আমার বিশ্বাস ও অনেক পরিশ্রমী, ও সিলেক্টেড হবে। ওদিকে একদিন রাতের বেলা শুয়ে পায়ে হাত দিয়ে কান্না করছিল শুভ। সারাদিন দৌড়াদৌড়ি আর পায়ে বোট পরে থাকতে থাকতে পাটা ফুলে গেছে। পায়ে প্রচন্ড ব্যথা করছে। তার তাঁবুর ভিতরে আশেপাশের ছোট্ট ছোট্ট 18-20 বছরের ছেলেগুলোর অবস্থা আরো বেহাল। কিন্তু তাদের মধ্যে এক দীপ্ত আকাঙ্ক্ষা বসবাস করছে, যেটা তারা যে কোনো মূল্যে পূরণ করবে। সবাই নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করার চেষ্টা করছে। পরের দিন সকালবেলা ট্রেনিং গ্রাউন্ডে একজন অফিসার এসে বললেন, কাল তাদের ট্রেনিং শেষ হয়ে যাবে, সবাইকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হবে। এরপর যে সিলেক্টেড হয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হবে, তারা সরাসরি চাকরিতে জয়েন করবে। তাদের মনে তখন অজানা একটা আনন্দের সাথে কিছুটা ভয় হচ্ছিল, কারণ এতদিনের পরিশ্রম না বিফলে চলে যায়। শুভ তখন সবকিছু গুছিয়ে চলে আসলো রিহাদের বাসায়। অলৌকিকভাবে পরের দিনই রিহার এইচএসসি পরীক্ষার রেজাল্ট। শুভর সকাল 7টার দিকে দরজায় নক করলো। রিহা তখন কিচেনে ছিল। গিয়ে দরজা খুলে শুভকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলো না, কান্না করে জড়িয়ে ধরলো। এই কি করছো? এতদিন কোথায় ছিলেন বলেন? আমার কথা কি একবারও মনে হয়নি? হ্যাঁ, মনে হয়েছে, তোমার কথা অনেক মনে পড়ে। এখন ছাড়ো। এরপর শুভ গিয়ে রহমান সাহেবকে সালাম জানিয়ে নিজের রুমে আসলে। অনেকদিন পর নিজের রুমটা দেখে অনেক ভালো লাগছে। পরের দিন সকালবেলা অনেক টেনশনে ছিল রিহা, সাথে শুভ অনেক টেনশনে ছিল, না জানি রিহার রেজাল্ট কি হয়। শেষে দুপুর 12টার দিকে রেজাল্ট বের হয়। শুভ তখন রুমে বসে চিন্তা করছিল। রিহা ফোন বের করে নিজের রেজাল্ট দেখলো, সে A+ পেয়েছে। এটা সে নিজে বিশ্বাস করতে পারছিল না। রহমান সাহেবও নিজের মেয়ের এমন রেজাল্ট দেখে অনেক খুশি হয়েছেন। রিহা দৌড়ে শুভর রুমে গেল। রিহাকে এমন ভাবে দৌড়ে আসতে দেখে শুভ উঠে দাঁড়ালো। রিহা শক্ত করে জড়িয়ে ধরে বলল, শুভ, আমি A+ পেয়ে গেছি। শুভ কথাটা শুনে যেন আকাশে পৌঁছে গিয়েছিল। তার এত চিন্তা, সবকিছু তাহলে সফল হয়েছে। তখন রিহা শুভর সামনে বসে পড়ল। শুভ অবাক হয়ে রিহার দিকে তাকিয়েছিল। রিহা তখন হাসি মুখে বলল, Will you marry me? I love you so much. I love you. হোয়াট? কিসব আবল তাবল বলছো? ও আবোল তাবোল নয়, ও সিরিয়াস। আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে বাবা। আমি চাই তুমি আমার কাছে চিরদিন থাকো। তোমার মতো একটা ছেলে পাওয়ার ভাগ্যর ব্যাপার। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে বাবা? একদিনে এত সুখ কিভাবে সহ্য করবে শুভ? জীবনে মনে হয় সব থেকে খুশি আজকে হয়েছে। শুভ রাজি হয়ে গেল। এরপর দুদিনের ভিতরে রিহার ইচ্ছা অনুযায়ী তাদের বিয়েটা হয়ে গেল। 1 সপ্তাহ পর হঠাৎ করে রহমান সাহেবের কাছে কল আসলো। রহমান সাহেব কল ধরলেন। হ্যালো স্যার, আমি রাসেল বলছিলাম। হ্যাঁ রাসেল, বলো। স্যার, শুভকে জানিয়ে দিবেন আগামীকাল থেকেই জয়েন করতে, কারণ ও সিলেক্ট হয়েছে। ওকে আমার এখানে অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তুমি সত্যি বলছো রাসেল? জি স্যার। এরপর রহমান সাহেব ফোনটা রেখে যখন রিহা আর শুভকে খবরটা জানালেন, দুজন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। পুরো বাড়িতে যেন উৎসবের আমেজ চলে এসেছিল। শুভ তখন রহমান সাহেবের সামনে এসে বলল, আপনি না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আরে কি বলছো? বাবার কাছে কি ছেলে কোনোদিন ঋণী হয়ে থাকতে পারে? তুমি আমার ছেলে, কাল থেকে তুমি আমার নতুন দায়িত্ব গ্রহণ করবে।
শুভ তখন নিজের রুমে এলো। রিহাও আজ অনেক খুশি। পরের দিন সকাল থেকে শুভ ডিউটিতে চলে গেল। সারাদিন ডিউটি করে রাতে বাসা ফিরে রিহার দুষ্টু মিষ্টি সংসার ভালোই দিন কাটছিল। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। শুভ এখন আর সাধারণ কোনো অফিসার নয়, সে এখন একজন সেনাপ্রধান। সে কমান্ডো অফিসার হিসেবে পুরো দেশে নাম করে ফেলেছে। তার দুঃসাহসিক সব অভিযান আর বড় বড় সন্ত্রাসীদের এক নিমেষে ধরে ফেলার খবর প্রতিদিনই নিউজ পেপারের হেডলাইন থাকে। শুভ নিজের জন্য নতুন একটা BMW গাড়ি কিনেছে। সেই গাড়ি করে চলাফেরা করে, যেদিকে যায় সবাই তাকিয়ে থাকে তার গাড়িটার দিকে। শুভ আজ গাড়িটা নিয়ে এক বিশেষ জায়গা যাচ্ছে। সেটা আর কোথাও না, তার বাবার বাসায়। প্রায় 4 বছর পর নিজের বাসায় যাচ্ছে সে। জানে না তার পরিবার এখন কেমন আছে, তারা কি তার কথা মনে রেখেছে। শুভ নিজের বাসায় গিয়ে পৌঁছতে দেখলো তার মা বাগানের ঘাস পরিষ্কার করছেন। আগের মতো তার এখন আর শরীরে শক্তি নেই। বৃদ্ধা অবস্থায় কুঁজো হয়ে ঘাস পরিষ্কার করছিলেন। তখন শুভ তার মায়ের কাছে আসে। শুভ তার মায়ের সামনে গিয়ে বলল, মা, তুমি কেমন আছো? শুভকে দেখে তার মা শুভকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আমি ভালো নেই বাবা, তোমাকে দেওয়া কষ্টগুলো এখন আমি প্রতি মুহূর্তে টের পাচ্ছি। তোমার ভাই, তোমার বাবা দুজনকেই মিরি নামক কাল নাগিনীটা খুন করেছে। আমাকে চাকরের মতো প্রতি মুহূর্তে কাজ করিয়ে মারছে। এই বাড়িটা তোমার বাবার কাছ থেকে কৌশলে হাতে নিয়ে এখন এই বাড়ির মালিক সে। শুভ নিজের বাবা ভাইয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ল। শুভ তখন বাড়ির ভিতরে গেল, গিয়ে সবকিছু একে একে লাথি দিয়ে ফেলে দিল। এটা দেখে মিলি এগিয়ে আসলো। শুভ আজ একা আসেনি, সাথে রিহাও আছে। রিহা তার শাশুড়িকে ধরে গাড়িতে নিয়ে বসায়। মিলি শুভকে এই অবস্থায় দেখে তাচ্ছিল্যের স্বরে জিজ্ঞেস করলো, কি রে অকর্মা, তুই এখানে কি করিস? শুভ তখন রেগে গিয়ে মিলিকে একটা থাপ্পড় বসিয়ে দিলে। মিলি তখনও জানতো না শুভর ব্যাপারে। সে এগিয়ে এসে শুভকে মারতে গেলে শুভর বডিগার্ডরা দরজার বাইরে থেকে এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মিলির সামনে দাঁড়িয়ে কঠিন গলায় শুভ বলল, কারোর অবস্থা নিয়ে তাচ্ছিল্য করবে না। কোনোদিন হয়তো সেই অবস্থায় একদিন তোমাকেই পড়তে হবে। এরপর মিলিকে জেলে নিয়ে যাওয়া হলো। সেখানে রিমান্ডে সবকিছু সে স্বীকার করেছে। আর শুভ তার মাকে নিয়ে রিহাদের বাসায় যায়। সেখানে তাকে নিয়ে সুখে শান্তিতে আগামী দিনগুলো কাটাবে। জীবনে আমরা পরিশ্রম করলে কোনো কিছুই আমাদের অসাধ্য নয়, তাই সঠিকভাবে পরিশ্রম করুন, একদিন সফল হবে নিশ্চিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।